ওকে, আমরা আগের ক্লাস দুটোতে শিখেছিলাম হচ্ছে টেন্সের 12টা স্ট্রাকচার, মানে পাস্টের 4টা, প্রেজেন্টের 4টা, ফিউচারের 4টা, মোট 12টা স্ট্রাকচার শিখেছিলাম বাংলা উদাহরণ সহ সহ আর আজকে আমরা সেই 12টার মধ্যে যে 8-9টার পেসিভ ফর্ম হয়, সে 8-9টা স্ট্রাকচারের টেন্সের পেসিভ ফর্ম শিখবো। আগের ক্লাস যখন আমি নিয়েছিলাম তখন বলেছিলাম, কি মনে আছে, যে অর্ধেক পৃষ্ঠায় কিন্তু আমি একটা টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল লিখেছিলাম। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, লিখে নিচে লিখেছিলাম কি স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে কি বলেছিলাম, আন্ডারলাইন করে হাফ হাফ খাতা টেনে নিচে আপনার হাফ পৃষ্ঠা খালি রেখে দেন, বলেছিলাম, মনে আছে? কেন বলেছিলাম? যদি আপনারা প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ ফর্মের সাথে প্যাসিভ ফর্মের স্ট্রাকচারটাও লিখে রাখেন, তাহলে আপনাদের কম্পেয়ার করে পড়তে পড়তে সহজ হবে। যারা লিখে রাখেননি কোনো সমস্যা নেই, আলাদা পৃষ্ঠায় লিখেন, নো প্রবলেম। আমরা এখন শুরু করি। আমি একটা স্ক্রিন শেয়ার করি। স্যার আগের ক্লাসটা কি রেকর্ড আছে? হ্যাঁ, রেকর্ড আছে বলতে লাইভে আছে, লাইভ থেকে খুঁজে নেন। এবং সম্ভবত ইউটিউবেও থাকতে পারে, ইউটিউবেও অনেক ক্লাস আপলোড দেই। সবগুলো ক্লাস আপলোড দেওয়ার সুযোগ পাইনি, অনেকগুলো ক্লাস রেকর্ড করতে পারিনি, বা অনেকগুলো ক্লাস আপলোড দেওয়ার সময় পাইনি, সেগুলো হয়তো নেই, কিন্তু ফেসবুক লাইভে আছে। আপনারা কি আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন? একটা সাদা স্ক্রিন। জি হ্যালো। স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আজ আমরা শিখব ভয়েস। ভয়েসের নর্মাল বাংলা বাক্য হচ্ছে কণ্ঠ, কণ্ঠস্বর, নট কণ্ঠ। কণ্ঠ ইংরেজি কি? ভয়েস। কিন্তু আমরা এইখানে ইংলিশের ভয়েস আমরা শিখবো যে বাংলা ব্যাকরণের বাচ্য, এই বাচ্য আমরা শিখবো। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। এই বাংলায় অনেক প্রকার, কিন্তু ইংলিশে মাত্র 2 প্রকার। কি কি? অ্যাক্টিভ অর প্যাসিভ। এবং আমি বাংলার চেয়ে ইংলিশটাকেই বেশি গ্রহণযোগ্য মনে করি, কারণ ঘটনা আসলে 2 ভাবে ঘটে, একটা হচ্ছে নিজে ঘটছে, আর একটা হচ্ছে আরেকজন ঘটাইছে। বাংলাতে করছে কি, বাংলা ব্যাকরণবিদরা বেশি কঠিন করে ফেলছে, ওই নিজে আরেকজন যে ঘটাইছে এটাকে তারা 3 ভাগে ভাগ করে ফেলেছে, কোনো প্রয়োজন ছিল না, বাচ্চা 2 ভাগে রাখলেই চলতো। আচ্ছা, কণ্ঠস্বর হচ্ছে ভয়েস বা ভোকাল। কিন্তু যদি বলে কণ্ঠ, এই কণ্ঠ, গলা, এই কণ্ঠ ইংরেজি কি? আচ্ছা, আপনারা কি শুধু এই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন, নাকি আমি যে গলায় হাত দিয়েছি আমার স্ক্রিনটা চেহারাটা দেখতে পাচ্ছেন? দুইটাই দেখ। দুইটাই দেখা যাচ্ছে ভাই। ওকে, ভেরি গুড। তাহলে এই যে কণ্ঠ, গলা ইংরেজি কি? ভোকাল। ভোকাল, ভোকাল কর্ড। ল্যারিংস, ল্যারিংস মেডিকেল টার্ম। গলায় যে ফুসফুসের থেকে যে সাদা গরুর জবকলা দেখছেন কিনা আপনারা, গোল গোল রাউন্ড করা রিং 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 এরকম থাকে, শ্বাসনালী। শ্বাসনালী ইংরেজি সম্ভবত ল্যারিংস। আচ্ছা, আমরা এখানে শিখবো বাচ্চ। বাচ্চ কি? বাচ্চার আমরা স্ট্রাকচার শিখবো জাস্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে কম্পেয়ার করে করে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ এই এই দুইটা ইয়েতে আমরা প্র্যাকটিস করব। আমরা একটা খাতায় আমি যেভাবে একটা ছক আঁকছি সেভাবে আপনারা একটা ছক আঁকেন। বাম পাশে অ্যাক্টিভ, ডান পাশে প্যাসিভ। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয়, আর প্যাসিভ মানে হচ্ছে কি পরোক্ষ, প্রত্যক্ষ পরোক্ষ। অ্যাপারেন্ট, প্রত্যক্ষ ইংরেজি কি? আরেকটা ইংরেজি কি? পরোক্ষ আরেকটা ইংরেজি কি? অ্যাপারেন্ট, অ্যাপারেন্টলি। অথবা
পরোক্ষর আরেকটা ইংরেজি কি হতে পারে? ইনডিরেক্টলি। আরেকজন বললেন কি যেন বলে, বুঝতে পারিনি, আবার বলেন। অ্যাপ্রিসিয়েট হবে না মনে হয়। না না, অ্যাপ্রিসিয়েট না, অ্যাপ্রিসিয়েট তো সমর্থন করা বা গ্রহণ করা। প্যাসিভ মানে হচ্ছে সক্রিয়ভাবে না, প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে। যেমন আমি ভাত খাই, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ। লিখি প্রেজেন্ট ইনডিফিনিট, একটা 1 নম্বরটা লিখি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে কি? আমি ভাত খাই। I eat rice. না, আগে এটা লিখি, আগে স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট প্লাস ভার্ব V1। V1 মানে কি বুঝেন তো? যারা নতুন জয়েন করেছেন তারা জানেন না। ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। V1 টা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি আমার নর্মাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এক্সাম্পলটা কি? আই ইট রাইস। এখন যদি আমি এটাকে প্যাসিভ ভাবে বলি, 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ফর্মটা, এটা কি হবে? কেউ একজন বাংলাটা বলেন। কেউ বলেন ভাত আমার দ্বারা খাওয়া হবে। কি? রায়হান কি বলছো? আবার বলো। আমার দ্বারা ভাত খাওয়া হবে, হবে, হয়েছে আর কি। হয়েছে। আমার দ্বারা ভাত খাওয়া হয়। রাইট। আমার দ্বারা ভাত হবে তো খাওয়া হয়। হচ্ছে ফিউচার টেন্স, আর হয়েছে হচ্ছে পাস্ট টেন্স। তুমি দুইটা একসঙ্গে বলে ফেলছো, দুইটা বলে 3টা বলে ফেলছো আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আমার দ্বারা ভাত ভাত খাওয়া হয়। রাইট, খাওয়া হয়। তোমার কি মাঝে মাঝে স্কুলে যাওয়া হয়? এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমার দ্বারা ভাত খাওয়া হয়। আচ্ছা, ইংলিশটা কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। এগুলা কি অক্সিলারি ভার্ব? সরি, সাবজেক্ট লিখলাম কেন? এক মিনিট একটু ভুল লিখেছি। সাবজেক্ট না, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট am is are was were প্লাস V3। V3 জানি কি? ভার্বের পাস্ট পার্টিসিপল VPP প্লাস বাই সাবজেক্ট। এই বায়ার সাবজেক্টটাকে আমি আলাদা করলাম না, কারণ কি? কারণ দুইটা একসঙ্গে থাকে সবসময়। বায়ের পরে সবসময় সাবজেক্ট হয় প্যাসিভ ফর্মে, এই জন্য বাইটাকে আলাদা করে প্লাস, মাঝখানে প্লাস দিলাম না। বাই সাবজেক্ট সব এর ক্ষেত্রেই কমন। আচ্ছা, এক্সাম্পলটা লিখি আমরা, কেমন হবে? অবজেক্ট কি ছিল এখানে? রাইস, তাই না? অবজেক্ট হচ্ছে রাইস, আর ভার্ব ছিল ইট, সাবজেক্ট ছিল আই। আমরা এক্সাম্পলটা এখানে লিখি, অবজেক্ট দিয়ে শুরু করব। অবজেক্টটা কি? রাইস। রাইস। আচ্ছা, ভাত হচ্ছে একটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে সবসময় অনেকগুলো চাল থাকলেও এটাকে সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হয়। এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরেকদিন শিখবো। আমরা এখানে এখন এটা নিয়ে আলোচনা না করি। আমরা এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাই দিব। কোনটা বসাবো? ইজ। রাইস ইজ V3। আচ্ছা, ভি ছিল আমার ইট, ইটের V3টা কি হবে? ইটেন। রাইট, রাইস ইটেন। ইটেন না, ইটেন। রাইস ইজ ইটেন বাই মি। বাই সাবজেক্ট কিন্তু খেয়াল করেন, আগে ছিল আই, কিন্তু আয়ের ক্ষেত্রে সাবজেক্ট আইটা কি হয়ে গেছে? বাই মি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই সাবজেক্টের কনভার্সনটা আমরা একটু দেখি, একটু প্র্যাকটিস করি। এই ছকের বাইরে লেখেন, ছকের বাইরে কোথাও লেখেন যে মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা হবে আর কি। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম কনভার্সনটা
সাবজেক্টে আই থাকলে হয়ে যাবে মি, ইউর কোনো কনভার্সন নাই। হি থাকলে হয়ে যাবে কি হিম, ইউ থাকলে ইউই থাকবে, একমাত্র ইউ কনস্ট্যান্ট। আচ্ছা, দে থাকলে কি হয়ে যাবে? দেম, দে থাকলে হয়ে যাবে দেম। আলাদা আলাদা খাতায় লেখেন দেম, আমি পরে মুছে দিব। দে থাকলে দেম, তারপর আরেকটা কি? হি থাকলে হিম, হি থাকলে হিম, লিখেছি। সি থাকলে হার। স্যার শি থাকলে রাইট, সি থাকলে হার, উই থাকলে আস, রাইট। সি থাকলে হার, পরে উই থাকলে আস। রাইস ইজ ইটেন বাই আস। দেখেন তো এখানে আই ইট রাইস না থেকে যদি থাকতো উই ইট রাইস, কি হইতো? উই ইট রাইস, আমরা ভাত খাই। এটার পেসিভ ফর্মটা কি হইতো? রাইস ইজ ইটেন বাই আস। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? কারো কোনো প্রশ্ন আছে? Nope. নাই, প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা শিখে ফেললাম, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখি। কি করলাম, সব মুছে দিলাম, মুছেই দিই, যেহেতু চলে গেছে। আমরা নতুন একটা পেজ নিই। কেউ একজনের সাউন্ড হচ্ছে, একটু মিউট করে ফেলেন। আচ্ছা, দুই নাম্বারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? আমি ভাত খাচ্ছি। I am eating rice. Subject am is are plus being, be plus ing plus অবজেক্ট। এটা হচ্ছে আমার প্রেজেন্টের আগে শিখছিলাম, আগের ক্লাসে আমরা শিখেছিলাম। এখন এই ক্লাসে আমরা শিখবো এটার প্যাসিভ ফর্মটা কি। কেউ একজন আমাকে বলেন তো, আমি ভাত খাচ্ছি, প্যাসিভ ফর্মটা বাংলায় কি হবে? ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। রাইট। আগে ভাতটা আগে বললেও চলবে, পরে বললেও চলবে। ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে, কারেক্ট। আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে, কারেক্ট। এই আকামটা রনির দ্বারাই করা হচ্ছে, কারেক্ট। স্ট্রাকচারটা কেমন হবে দেখি, অলরেডি কেউ পারেন এমন কেউ আছেন কিনা? rice is being eaten by me, নাইস। রাইস ইজ বিং ইটেন বাই, তার স্ট্রাকচারটা কি দাঁড়ালো? অবজেক্ট। স্ট্রাকচারটা অন্য কালি দিয়ে লিখি, লাল কালি দিয়ে লিখি। অবজেক্ট ইজ বা আর, যখন প্লুরাল থাকবে আর হবে, প্লাস বিইংটা পারফেক্ট,
being plus VPP plus by subject. Rice is being eaten by me. কারো কোনো প্রশ্ন আছে? নেই। সবাই বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পারেননি? কে কোথায় বুঝতে পারেন একটু বলেন? কথা নাই। ভাই বুঝতে পারছি না। আচ্ছা, এবার আমি ধরি একজন একজন করে। জয় মজুমদার বলেন। জি স্যার। জয়নুলের দ্বারা ছবি আঁকা হচ্ছে, ইংরেজি কি হবে? ছবি আঁকা হচ্ছে সহজ করে দেই। ছবি ইংরেজি পিকচার, আঁকা ইংরেজি পিকচার। আঁকা ইংরেজি ড্র, আর আঁকা আর ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে বলেন তো? জয় জানেন না, অন্য কেউ কি জানেন যে ড্র এর পাস্ট টেন্স কি এবং পাস্ট পার্টিসিপল কি? Drawn, হচ্ছে না। কাছাকাছি হয় নাই, অন্য একজন বলেন। Draw. পাস্টটা কি, পাস্ট পার্টিসিপলটা ভাই কি? ড্রিউ ড্রন। ড্রিউ না, ড্রু। দেখেন DRAW, ড্র, আঁকা। পাস্ট টেন্স হচ্ছে ড্রু, DREW, ড্রু। পাস্ট পার্টিসিপল হচ্ছে DRAWN, ড্রন। ড্র, ড্রু, ড্রন। ঠিক আছে? নট ড্রোন, এটা ড্রোন ক্যামেরা হয়ে যাবে, ড্রোন না, ড্রোন। AW এর উচ্চারণ হচ্ছে অ, যেমন প্রন, PRAWN, প্রন অর্থ চিংড়ি মাছ, প্রন। DAWN, ডাউন অর্থ হচ্ছে ভোর, উষা। আচ্ছা, এরকম আরেকটা টেকনিক শিখাই দিই। এই যে ভার্বের 3টা ফর্ম অনেকেই শিখেন নাই, দেখতে পাচ্ছি পড়া দিয়েছিলাম, শিখেন নাই। ভার্বের 3টা ফর্ম না পারলে কিন্তু আপনারা সেন্টেন্স স্ট্রাকচার জানার পরেও, গ্রামার জানার পরেও পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই ভার্বের 3টা স্ট্রাকচার শিখতে হবে। টেকনিক শিখাই দেই, যখনই কোনো লাস্টের শেষে AW থাকবে, সেটা লাস্টে EW হয়ে যাবে এবং AWN হয়ে যাবে, সব AWN হয়ে যাবে, এটা সকল ক্ষেত্রে। ঠিক আছে? ওকে, অবজেক্ট ইজ বিং ডান বাই সাবজেক্ট। এখন জয় মজুমদার বলেন যে ড্রন শিখিয়ে দিলাম, বলে দিলাম ছবি আঁকার ভিপিপি হচ্ছে ড্রন। ড্রন। জি। এখন এখন আপনি বলেন যে আমার দ্বারা ছবি আঁকা হচ্ছে, এটা এই সেন্টেন্সটা দেখে দেখে বলেন। আমার দ্বারা না, জয়নুলের দ্বারা ছবি আঁকা হচ্ছে। জি, পিকচার আর হচ্ছে, বলেন। ড্রন বাই মি। আর ড্রন, বিইং গেল কই? Drawn. স্ট্রাকচারে যে বিইং আছে, বিইংটা গেল কোথায়? পিকচার আর বিং ড্রন বাই মি। রাইট, বাই জয়নুল। আচ্ছা, বাই জয়েন। একটু ভুল হয়েছে। ঠিক আছে, আপনি স্ট্রাকচার ধরতে পেরেছেন, কারেক্ট, থ্যাংক ইউ। অন্য কেউ একটু বলবেন, এখানে একটু ভুল হয়েছে, একটা জায়গায় ভুল হয়েছে, কেউ কি ভুলটা ধরতে পারবেন? ইজ রাইট, Sir, পিকচারের পরে আর হবে না, picture- কারণ পিকচার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে, ইজ হবে। পিকচার ইজ বিং ড্রন বাই জয়নুল। থ্যাংক ইউ জয়, অনেক কষ্ট করেছেন কিন্তু আপনি পেরেছেন। বাকিটা আপনি ওই যে ইজ হবে না আর হবে, এটা আপনি সাবজেক্ট বার এভরিওয়ান যখন পড়বেন বা রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন তখন আপনি এটা নিতে পারবেন। আচ্ছা, আমি অন্য আরেকজনকে ধরি, আরেকটা স্ট্রাকচার, এটা ইম্পর্টেন্ট। আমরা ওই যে পারফেক্টে গিয়ে বেশি পেঁচাবো না, সবাইকে জিজ্ঞেস করবো না, কারণ ওগুলা আনকমন। কিন্তু যেগুলা মোস্ট কমনলি ইউজ হয় সেগুলো না পারলে কিন্তু প্রবলেম।
কাকে ধরবো, কাকে ধরবো, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। নাসিরউদ্দিন ম্যানেজমেন্ট, আপনাকে পেয়েছি, আপনি বলেন। জি স্যার, বলেন স্যার। বাক্য বলবো, সহজ বাক্য বলবো, যে রনির দ্বারা এই অকাজ করা হচ্ছে। অকাজ ইংরেজি ইভিল ওয়ার্ক, বলে দিলাম। কি ওয়ার্ক স্যার? ইভিল, ইভিল শয়তান, ইভিল। ও, ইভিল ওয়ার্ক। ইভিল ওয়ার্ক ইজ বিং না, ডান বাই রনি। ইভিল ওয়ার্ক ইজ বিং ডান বাই রনি। by হয়ে গেছে, হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। সো ফাস্ট, সুপার ফাস্ট। একটু আবার একটু খেয়াল করেন, অবজার্ভ করেন। রনির দ্বারাই এই অকাজটি করা হচ্ছে। এখন বলেন। স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু আপনার মিসিং হয়েছে অন্য জায়গায়। আর্টিকেল বলে দিলাম, আর্টিকেল ভুল হয়েছে, বলেন। এই অকাজটি, খেয়াল করেছেন? যদি বলতাম রনির দ্বারা অকাজ করা হচ্ছে, ইভিল ওয়ার্ক ইজ বিং ডান বাই রনি। That will work. রাইট, শুরুতে একটা দা বা Yes. দিস ইউজ করতে হবে। দিস ইভিল ওয়ার্ক ইজ বিং ডান বাই রনি। এই খারাপ কাজটা, এই আকামটা রনির দ্বারাই করা হচ্ছে। আমি শুরুতে একটা এই বলেছি না, এই বলার কারণে আপনাকে দিতে হবে দিস। দিস ইভিল ওয়ার্ক ইজ বিং ডান বাই রনি। ওকে নাসিরউদ্দিন, থ্যাংক ইউ, আপনি স্ট্রাকচার ধরতে পেরেছেন। আর্টিকেল যেদিন ক্লাস করবেন সেদিন এটা শিওর হয়ে যাবে। তার মানে জি, স্যার। আমাদের যে মেইন স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ ভয়েস, যেটা নাসির ভাই এবং আগে যাকে ধরেছিলাম আশিক ভাই, দুইজনই ধরতে পেরেছেন। আর্টিকেলে ভুল করেছেন বা রাইট ফর্ম অফ ভার্বে ভুল করেছেন, দ্যাটস নট এ মেজর মিস্টেক। এটা আমরা পারবো যখন ওই আর্টিকেল, ওই চ্যাপ্টার পড়বো তখন। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়েতে আমরা যাব না, আমরা এক মিনিট। সেমন্তী আপু, সেমন্তী আপু ক্লাসে জয়েন করেছেন? নাই বোধহয়। সেমন্তী আপু মেসেজ দিয়েছেন, আমি দেখি উনি কি বলেন ক্লাস রিলেটেড। আচ্ছা, আমরা কোনটা শিখলাম? দুইটা শিখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট আমরা একটু ফাস্ট যাব। হ্যাঁ, এখন বেশি সময় নিয়ে নিছি, এখন আর তো সময় নিব না, আমরা একটু দ্রুত আগাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণটা বলেন তো, ভাত খাওয়া দিয়ে কি হবে? আমি ভাত খেয়েছি। রাইট, ইংলিশটা কি হবে? I have eaten rice. নাইস, অ্যাকুরেট, স্পট অন। আচ্ছা, আমরা লিখি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? একটু সিক আজকে সারাদিন, একটু আমার যে পোস্ট কোভিড সাইড এফেক্ট গুলো এখন একটু বেশি দেখা যাচ্ছে আমার আম্মার দুজনেরই। আপনার আম্মুরও? হ্যাঁ, খুব বেশি। আপনি এখন কেমন আছেন? স্যার আমাদের ওই যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা হয়েছিল, তো সো এট দ্যাট টাইম আমাদের হয়েছিল যে প্রচুর শরীরে ব্যথা থাকতো। দুদিন আগে থেকে দেখা যাচ্ছে আমার ভাইয়ের হচ্ছে সেম ধরনের ব্যথা, এরপর আম্মুর হলো, এখন আজকে কালকে রাত থেকে এখন পর্যন্ত হচ্ছে আমার ওই সেম যে করোনা সময়কালীন আমার যে ব্যথাটা হতো শরীরে, সেম ব্যথাটা দেখা যাচ্ছে। তো ডাক্তারের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এটা পোস্ট। আর আমার হচ্ছে অ্যালার্জির সমস্যাটা অনেক বেড়ে গেছে, হাতটা লাল হয়ে ফুলে যায়, এরকম কিছু সমস্যা দেখা দিচ্ছে। সো মেডিকেশনে আছে, 1 মাস লাগবে আরো যেতে। এমন একটা রোগ স্যার, মানে
আমি মনে করি সবার অনেক সেফ থাকা উচিত। আমরাও চেষ্টা করেছি যতটুকু পারি সেফ থাকার, বাট তারপরেও কোনোভাবে কন্ট্রাক্টেড হয়েছিলাম। বাট সাইড এফেক্ট গুলা বেশ লম্বা সময় থাকে, 15 দিন থাকবে আপনার অসুখটা, বাট ওটার সাইড এফেক্ট প্রায় 4 মাস 5 মাস থাকে, এরকম একটা বিষয়। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকবেন। আমার আবার তো প্রশ্ন আপনার- অ্যালার্জি তো আপু আবার এটা তো বংশানুক্রমিক না? অ্যালার্জি তো অ্যালার্জির সমস্যাটা হচ্ছে গিয়ে কোনো খাবার থেকে হতো, হ্যাঁ, ওটা দেখা যেত যে একটু হইলো আবার ঠিক হয়ে যাচ্ছে। তখন আমার হতো কি সপ্তাহে একটা ওষুধ বা 2টা ওষুধ এরকম, যখন অ্যালার্জি বাড়তো তখন খেতাম। বাট এখন হচ্ছে গিয়ে কি আমি দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে যাচ্ছি, আমার হাত লাল হয়ে ফুলে আছে বা পা পুরা লাল হয়ে ফুলে আছে। এখন এটা হচ্ছে পোস্ট সাইড এফেক্ট, যেটা কোভিড এর এরকম। ওকে, সাবধানে থাকবেন, আচ্ছা, আচ্ছা। পুষ্টিকর খাবার খাবেন, ভিটামিন সি খাবেন। কিন্তু না মানে অনেকেরই আমি শুনছি এই জিনিসটা যে অ্যালার্জি মানে এত বাজে একটা জিনিস, আল্লাহ বাঁচাইছে যে নাই আর কি, মানে খুবই বাজে, মানে খুব বিরক্তিকর। এবং ওই অ্যালার্জির একমাত্র ওষুধ হলে গিয়ে আর কি ঘুমের ওষুধই দেয় মেইনলি আর কি, ম্যাক্সিমাম মানে যেটা সাজেস্ট করে সবাই ঘুমের ওষুধটা দেয়। আসলে এই অ্যালার্জিটা আসলে যায় না, ওই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আর কি আপনার, ও অনেকটা ডায়াবেটিক্স এর মতো আচ্ছা, আমরা একটু জিনিসটা। কথা কমাই, টাইম হ্যাঁ, হচ্ছে অনেক। আমার মনে হয় আপনি ক্লাসে কনসেন্ট্রেট করেন, উই ক্যান টক আচ্ছা আপু অ্যাবাউট দিস। সমস্যা নাই, এটা আচ্ছা। নিয়ে আপনাকে আমি ডিটেলস আপনাকে টিপস দিব নি কিছু ইনবক্সে। আচ্ছা, আপনি এখন মাইনুলের কি খবর? মাইনুল বন্ধু, তুমি 2 দিন ক্লাস করো নাই, আজকে অনেকদিন পরে আসছো, কেমন আছো? মাইনুল কি শুনতে পাচ্ছ আমাকে? ওকে, শুনতে পাচ্ছে না বোধহয়, অ্যাবসেন্ট মিনিট আছে বোধহয়। যাই হোক, প্যাসিভটা কি হবে, কেউ একজন বাংলাটা বলেন। আমি ভাত খেয়েছি, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা উদাহরণ। এটাকে যদি আমি প্যাসিভ করে ফেলি তাহলে কি হবে, কেউ একজন বলেন, আমি যাকে বলবো সে বলবেন। কই গেল পার্টিসিপেন্ট লিস্ট, গেল কোথায়? আশ্চর্য ব্যাপার, একটু আগে দেখলাম, এখন কোথাও নাই, হয়ে গেল। স্যার এটা উপরের দিকে থাকে আই থিংক। উপরের দিকে তো আমার ইয়েটা আছে, কিন্তু পার্টিসিপেন্ট লিস্টটা তো পাচ্ছি না। পেয়েছি। মোহাম্মদ আলামিন, আপনি বলেন যে আমি ভাত খেয়েছি, এটার প্যাসিভটা বাংলায় কি হবে? মোহাম্মদ আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? তাহসিনা তাসনিম, আপনি কি শুনতে পাচ্ছেন? জেড দিয়ে নাম জাহিদুল ইসলাম, একজন জাহিদ আর একজন জাহিদ। ভেগাবন্ড জাহিদ সম্ভবত তার নামটা চেঞ্জ করেছেন, জাহিদুল ইসলাম করেছেন, তাই না? জি স্যার, জি স্যার। আমি ধরতে পেরেছি, স্পট অন। আচ্ছা, আপনি বলেন, আমি ভাত খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্যাসিভে কেমন হবে? আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। রাইট, জাস্ট কিছুই না, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে আর আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, আর কোনো পার্থক্য নাই। তাহলে আমি শুধু হচ্ছেটা মুছে হয়েছে করে দিই। ওকে, আপনারা সবাই বুঝতে পেরেছেন ডিফারেন্সটা কি? বুঝলাম না, দুইজনকে ধরলেন, দুইজনই মানে ইয়া হয়ে গেল, কি হয়ে গেল? মানে মানে রেসপন্স করলো না। খেয়াল করে নাই বোধহয়, হোয়াটএভার, নেটের প্রবলেম থাকতে পারে বা অনেক প্রবলেম থাকতে পারে। আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, ইংলিশটা কেমন হবে? রাইস, কেউ একজন বলে বলে Rice is eaten. Rice is been eaten by me. আবার বললেন, রাইস Rice is been, B double E and been eaten by me. কাছাকাছি Rice- হয়েছে, কাছাকাছি হয়েছে। রাইসের পরে কি বললেন? Rice এর পরে is বলেছি স্যার। ইজ হবে Is না, Has- তারপরে been ইজের পরে Has কখনো হবে। being হয় না। হ্যাঁ, শুনেন, and rice is and was were। sorry, has হবে স্যার, has হবে, has হবে।
ওই ওই সেন্সে ছিলাম স্যার। আচ্ছা রাইট, ওকে, এখন ঠিক আছে। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। ওকে, আমি লিখি খাতা এটা ইংলিশে। I have. রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। স্ট্রাকচারটা কি? অবজেক্ট হ্যাজ অর হ্যাভ, যখন যেটা প্রযোজ্য। বিনটাকে একসাথে করে ফেলি, না আলাদাই থাক, অসুবিধা নাই। এই বিনটাকে আমরা প্লাস দিয়ে লিখলাম, কোনো অসুবিধা নাই। বিনটা সবসময় থাকবে কমন। ভার্বের কি হবে বলেন তো? V3 হবে, ভিভিপি প্লাস বাই সাবজেক্ট, এই দুটাকে একসাথে রাখলাম। বাই সাবজেক্টকে একসাথে গ্রুপে রাখলাম। বাই সাবজেক্ট সবসময় কমন থাকে। অবজেক্ট হ্যাজ বিন ডান বাই মি। বলেন দ্য ম্যাথ হ্যাজ বিন ডান বাই মি, অঙ্কটা আমার দ্বারা করা হয়েছে। প্রবলেম হ্যাজ বিন সলভড বাই মি, সমস্যা আমার দ্বারা সমাধান করা হয়েছে। প্রবলেম হ্যাজ বিন সলভড, সলভ অর্থ সমাধান করা, আর সলভের ভিপিপি হচ্ছে কি ইডি যোগ করে সলভড। প্রবলেম হ্যাজ বিন সলভড বাই মি। বলেন এই প্যাসিভ ফর্মে কারো কোনো পার্থক্য আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভটাতে কোনো পার্থক্য, কোনো প্রবলেম আছে কারো? না নেই। ভাই। আচ্ছা, এক্সাম্পল ধরি যে এখন তাকে কোনো প্রশ্ন করিনি। তাসিম আপু কি এখনো শুনতে পাচ্ছেন? আলামিন ভাই কি এখনো শুনতে পাচ্ছেন না? আনমিউট করেননি আপনারা, মনে হয় আপনারা কথা বলছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তাসিম আপু আনমিউট করেননি, আলামিনও আনমিউট করেননি। ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, ক্লাউড টেকনোলজি, তুমি কি একটু আনমিউট করে কথা বলবা? তোমাকে দেখতে চাই, শুনতে চাই। বুঝছি তিনজন গায়েব হয়ে গেছে, ঘুমিয়ে গেছে অনলাইন ডাটা অন করে। ভাই কি টেকনোলজি? বলা যাবে না। আচ্ছা রাইস, হাস্যকর। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট এতে চলে যাই, নেক্সট সেন্টেন্সে চলে, স্ট্রাকচারে চলে যাই। নেক্সট হচ্ছে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম দরকার আছে বলে মনে হয় না। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। রেইন হ্যাজ বিন রেইন হ্যাজ বিন বিং ফলেন বাই 3 আওয়ার্স। এটা হয় না কোনোদিন? আমি শুনিনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম আমি শুনিনি এই পর্যন্ত, দেখিও নি, বইও নাই। বইয়ে আছে 9টা স্ট্রাকচার, আমরা নিশ্চয়ই 9টাই পড়বো। যদি চেষ্টা করতাম, আমি 3 ঘন্টা যাবত ভাত খাচ্ছি, এটা কি করা যাইতো? যে আমার দ্বারা 3 ঘন্টা যাবত ভাত খাওয়া হচ্ছে। রাইস হ্যাজ বিন বিং ইটেন বাই মি ফর 3 আওয়ার্স। রাইট হ্যাজ বিন বিং ইটেন। আচ্ছা লিখলে লেখা যায়, দেখি বইয়ে নাই কিন্তু আমরা চেষ্টা করি পারি কিনা। লিখি 4 নাম্বার ফর্ম। 4 নাম্বার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভাই বইয়ে নাই মানে আসলে কি? আসলে এটার ফর্ম নাই মনে হয় না। আসলে বই তো আর মেবি না, আমি বলি আমাদের যে বাংলা, আমাদের যে বইটা, এটা তো আর ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড স্বীকৃত না, তাই না? একজন ব্যাকরণবিদ বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ হয় না, দরকার নাই। আরেকজন বলছে যে না, স্ট্রাকচারে পড়লে আমি লিখবো, কেন লিখবো না? স্ট্রাকচার আমি ফেলতে পারছি, আমি ব্যাকরণবিদ, আমি পারছি। তা আমি লিখি। কোনো ব্যাকরণবিদ বলে যদি না এটা হয় না, স্ট্রাকচার কেটে দেখ, আমরা চেষ্টা করি পারার। আমি 3 ঘন্টা যাবত ভাত খাচ্ছি। আচ্ছা, না, আমরা আসলে ভাই অ্যানালাইসিস করতেছি। যদি রাইট নতুন কিছু যদি আমরা আবিষ্কার করে ফেলি, সমস্যা নেই তো। রাইট। আই হ্যাভ বিন ইটিং rice for 3 hours। স্ট্রাকচারটা লেখার দরকার নাই, এটা লেখা আছে আগের ক্লাসে, আপনি লিখে নেবেন। আমি এটাকে দেখি
করতে পারি কিনা? আমার দ্বারা কে একজন বলেন বাংলাটা? আমার দ্বারা 3 ঘন্টা যাবত ভাত খাওয়া হচ্ছে। রাইট, 3 ঘন্টা যাবত ভাত খাওয়া হচ্ছে। আচ্ছা, দেখি কি করা যায়, স্ট্রাকচারটা কি করা যায়। রাইস has been being eaten by me। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে আপনাকে এই হ্যাভ বিন অর হ্যাজ বিন বিইং এটাকে আপনাকে গ্রুপ করে শিখতে হবে। হ্যাজ বিন বিইং, ঠিক আছে? ইট হ্যাজ বিন বিইং ইটেন বাই মি ফর 3। স্যার একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, বলেন। স্যার এই রুলটা স্যার কোথায় আছে, মানে আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে আমি এনকাউন্টার করিনি কখনো এভাবে। থ্যাংক ইউ। এই আমি প্রথমবার এই ক্যামব্রিজও পাই নাই, অক্সফোর্ডও পাই নাই, তো আমি জানতে চাই কোন লিঙ্গুইস্ট এটা প্রচলন করেছেন। আনসারটা রায়হান ভালো দিতে পারবে। রায়হান বলো তো কি জানো, আমি ম্যাথ ক্লাসে প্রায়ই বলে থাকি। রায়হান, হ্যাঁ ভাই, কি? এই যে উনি যে জিজ্ঞেস করেছে এই যে এই স্ট্রাকচারটা কে আবিষ্কার করেছে? কোন লিঙ্গুইস্ট, বিশিষ্ট লিঙ্গুইস্টের নামটা আমি জানতে চাই, আমি তার সাথে পার্সোনালি দেখা করব, কোথায় আছে সে? দেখা কদম বলি is the best. হয়েছে আপনার। কদম ইজ দ্য বেস্ট। ইয়েস, দিস ইজ কদমলি প্রোডাকশন। ঠিক আছে, এটা আমার মাথা থেকে স্যার আমি আপনার কথা বলি নাই, আপনি কোথায় এনকাউন্টার করছেন, এটা কোনটা দেখে, আমি সেটার উৎস জানতে চাচ্ছি। আপনি তো নিশ্চয়ই কিছু দেখে ইন্সপায়ার্ড, আমি সেই উৎসটা জানতে চাই স্যার। আপনাকে কে এটা চিন্তা করতে বললো, মানে 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 কম্পেল করলো যে হ্যাঁ এটা হবে, এরকম কিছু হইতে পারে? এটা আমার কাছে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। এইটাই স্যার, আপনি একটু মনে করেন প্লিজ স্যার, আমি জানতে চাই, আমিও দেখতে চাই সেটা। এটা মনে করা অসম্ভব এই মুহূর্তে। রাইস হ্যাজ স্যার, বিন বিইং, ইট হ্যাজ বিন বিইং। এই সময় না, আপনি যখনই মনে পড়বে স্যার, আপনি আমাকে অবশ্যই টেক্সট করবেন যে এইখান থেকে আপনার মনে পড়ছিল, আমি অ্যাকচুয়ালি জানতে চাই। এটা কি আপনার ধারণা এটা কি ভুল হয়েছে? স্যার বিন আর বিং তো একসাথে বসে না, বসে। এই জন্যই স্যার আমি জানতে চাই, হয়তো বা জানি না, এটা হতে পারে আমি এটা আপনি এনকাউন্টার বসাইলেই করি বসে। নাই তাই। বসাইলেই বসে। ওই যে জাপানিজদের মতো না, ইলেকট্রিসিটি চলে গেছে, নো কারেন্ট নো কাম, ইয়েস কারেন্ট ইয়েস কাম। আচ্ছা, নাইস। এটা ভালো ছিল। এত কিছু বলতে পারবে না, কারেন্ট নাই, আসবে না, সো নো কারেন্ট নো কাম। আচ্ছা, রাইট। জাপানিজ চাইনিজরা এভাবে কথা বললে এভাবে কথা বলে। একবার এক মজার কথা বলি, শুনেন। একটা মজার গল্প বলি। আমার যখন ফার্স্ট পোস্টিং মাদারীপুরে, তখন প্রথম 6 মাস প্রচুর ঘোরাঘুরি করতাম। তো ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কিছু নতুন উদ্যোক্তাদের নিয়োগ হয়েছে, সরকার নিয়োগ দিয়েছে, ওরা হচ্ছে অনলাইনের কাজগুলো করবে। তো ওরা আবার আমার সাথে কমিউনিকেট করে, প্রোগ্রাম করে। তো ওরা প্রায় একটা গ্রুপ করে বিকালে ঘুরতে ঘুরতে যায় হঠাৎ। তো পদ্মা সেতুর তখন নতুন কাজ হচ্ছে, প্রথম স্প্যান বসাবে, ওরা ঘুরতে যাবে, প্ল্যান করেছে, নৌকা দিয়ে পদ্মা সেতুতে ঘুরবে, পদ্মা সেতুর কাজ দেখবে। তা আমাকে দাওয়াত দিয়েছে, আমি গেলাম, ভালো। তো এই গ্রুপে আমরা প্রায় 15-16 জন ছিলাম। 2-3টা মেয়ে ছিল। একটা মেয়ে ছিল খুব সুন্দর, মানে ফর্সা সুন্দর, গ্রামের মেয়ে, সবাই ম্যাক্সিমাম ইউনিয়ন পরিষদের কাজ করে, বুঝে নিত, কিন্তু মেয়েটা সুন্দর ছিল আর কি। এখন আমরা ওই যে সেতুর যে কাজ চলছিল, জাপানি না, সরি, চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড পদ্মা সেতুর কন্ট্রাক্ট নিয়েছে। চাইনিজ 2-3টা ছেলে দাঁড়িয়েছিল। তা আমরা ওই ওরা দাঁড়িয়েছিল হচ্ছে ফেরির মতো লম্বা, বিশাল বড় ফেরির মতো যন্ত্র, ফেরির উপরে যন্ত্র বসানো। আর আমরা গিয়েছিলাম হচ্ছে ছোট নৌকা, মানে কাঠের নৌকা। নৌকার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। ওরা ওখানে দাঁড়িয়ে আমাদের দেখতেছিল, কখনো কিছু বলতেছিল না, ওরাও কিছু বলতেছিল না, আমরাও কিছু বলতেছিলাম না, বলার তো আসলে কিছু নাই। এখন আমরা একবার ভাবলাম যে কাজ করি, এই ফেরিটার উপর আমরা উঠে একটু হাঁটাহাঁটি করি, ভিতরে কি আছে দেখি, যন্ত্রগুলো দেখি। দেখো, এখন আমরা কোনো বাংলাদেশি একজনও পাচ্ছিলাম না, আমরা সাহস পাচ্ছিলাম না, ভরসা পাচ্ছিলাম না যে কাউকে জিজ্ঞেস করে বা পারমিশন নিয়ে যে যাবো।
কিছু ইয়ে করতেছিল না। পরে ভাবলাম আমি কথা বলি, কারণ কেউ তো ইংলিশে কনভারসেশন করতে পারবে না। পরে আমি বলছিলাম, হ্যালো, গুড আফটারনুন, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ, আমরা কি আসতে পারি? কিন্তু ওনারা কোনো রেসপন্স করছে না, একদম জড়বস্তুর মতো, একদম রোবট হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তখন আমি বুঝলাম তারা বোধহয় প্রচন্ড রাগ করেছে, মাইন্ড করেছে প্রচন্ড, অথবা অথবা প্রচন্ড মজা পেয়েছে, সরি, অথবা ইংলিশ একেবারেই বোঝে না, এটা হইতে পারে। তখন দেখি যে কোনো লোকজন, এই চারদিকে ফেরির চারদিকে আমরা ঘুরলাম, দেখলাম কোনো লোকই নাই, 3জন লোকও নাই, ওই 3জন ছাড়া অন্য কোনো লোকও নাই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা উঠবো, ফেরিতে আমরা উঠবো, এটা আমাদের এলাকা, আমরা মাদারীপুরে পোলাপান, আমরা উঠবো। পোলাপান বলতেছে যে আমরা মাদারীপুরে লোকাল পোলাপান, আমরা উঠবো, এখানে কি কই দেখবো। আমরা যদি 3জন যদি খেপে তাহলে ওরা হলো 3জন জাপানি, আর আমরা হইলাম বাংলাদেশি 6-7 জন, 8-10 জন পুরুষ, পিড়ায় সব নদীতে পাড়ায় ভাগবো, ঠিক আছে? পোলাপান উঠবেই, আচ্ছা উঠতেছে, ভালো, সবাই উঠলাম। ওই ফেরির মতো ভাসমান একটা স্টিলের পন্টুন, এটার মধ্যে উঠলাম। ওঠার পরে ওই 3জন দেখি যে আমাদের দিকে আসতেছে হাইটে হাইটে, আমরা অন্য দিক দিয়ে উঠছি, ওনাদের হাইটে হাইটে আসতেছে। বান্ধব এই কামসা আসছে, এবার কি কোন গ্যাঞ্জাম বাঁধে আল্লাহ জানে। পরে আয়সা দেখলাম যে হঠাৎ করে আয়সাই ফোন বার করলো, বের করে আমাদের সাথে সেলফি তোলা শুরু করতেছে, ঠিক আছে? মানে হাত ঘুরেই আমাদের সাথে সেলফি তুলতেছে। আমরা তো খুব খুশি, আমরা তো বলছি যে না, কোনো প্রবলেম নাই, এরা আমাদের মানে মজা পাচ্ছে। মানে আমরা যেমন চাইনিজ বা জাপানিজ মানুষ দেখলে মনে হয় যে একটু অ্যাবনর্মাল মানুষ দেখছি, নতুন ধরনের একটু ছবি তুলি, ওদের কাছেও আমাদের কাছে আসাটা এটা একটু মানে রহস্যজনক হচ্ছে। ছবি তুলতেছে, হঠাৎ করে একটা একজন বলতেছে, ওই যে সুন্দর মেয়েটা যে ছিল ওরা ডাকতেছে, ওর কাছে গিয়া ওর সাথে ছবি তুলতেছে। এইটাই কাহিনী স্যার, ওই মেয়েকে দেখেই আসছে, আচ্ছা সাদা দেখছে, ছবি তুলতে হবে, এটাই হয়। আচ্ছা, ওর দেখে ছবি তুলতেছে, পরে আমরা সবাই একটু অবাক হয়েছি, কিন্তু মাইন্ড করিনি। আমরা বুঝছি যে এটা তাদের কালচারে হয়তো এরকম একটা কোনো প্রবলেম না, এই জন্য সে ছবি তুলতেছে, আমরা মাইন্ড করি নাই। আর ওই মেয়ে তো হাসতে হাসতে মানে লজ্জায় একদম হাসতে হাসতে অবাক। পরে সে একটু পরে বলতেছে, হাতে ধরে বলতেছে, কাম সিঙ্গেল কাম, ঠিক আছে? কাম সিঙ্গেল, মানে সে হচ্ছে ওই মেয়ের সাথে সিঙ্গেল সেলফি তুলবে, এটা হচ্ছে তার ইচ্ছা। তো ওই যে আপনি যে বললেন কাম, কারেন্ট অন কারেন্ট অফ, কাম অন কাম, এটা দেখে আমার মনে পড়ছে কাম ইয়েস কারেন্ট ইয়েস কাম, আচ্ছা ইয়েস কারেন্ট ইয়েস কাম, নো কারেন্ট নো কাম। কাম, আচ্ছা। যাই হোক, আমরা অনেক মজা নিয়েছি। এবার আর স্যার দেখবেন যে যারা কথা বলতে পারে না, যারা মানে এরকম বুঝবে না, তারা শুধু হাসবে, আপনার দিকে তাকায় দেখবেন হাসবে আর মাথা নাড়বে, এটাই। বাট শি উইল নেভার আন্ডারস্ট্যান্ড আ সিঙ্গেল ওয়ার্ড। মানে আমি যখন বিদেশে এরকম ওয়ার্কশপের কাজে যেতাম, যারা ছিল রাশিয়ান, তারা মানে উজবেকি আর রাশিয়ান, তারা এরকম কথা বলতে বুঝতে পারতো না ইংলিশ, তো তারা কি করতো, খালি হাসতো আর মাথা নাড়াতো। তো আমি বুঝতাম যে আচ্ছা, যে মাথা নাড়াচ্ছে দ্যাট মিনস সে হি অর শি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং, এরকম হতো। রাইট, আমরা বাঙালিরা একদিক থেকে মোটামুটি আগানো আছি ইংলিশে, তবে আমরা কিন্তু ইংলিশে ইন্ডিয়া এবং স্যার আপনাকে আমি আমার একজন ফেভারিট স্যারের একটা ইন্টারভিউ পাঠাবো। উনি আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরকে নিয়ে একটু কিছু কথা বলছেন, আপনি মনে হয় জানেন, তার নাম সলিমুল্লাহ স্যার। সো প্রথম যে ভাইস চ্যান্সেলর ছিল, এটা আমাদের মধ্যে অ্যাকচুয়ালি কাজ করে। আমি 2 মিনিট জাস্ট বললাম, এটা আপনাকে বলছি স্যার, যে তাদের সময় যারা আর কি ভাইস চ্যান্সেলর ছিল, পিজে হার্ট ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর। সে কিন্তু এবং তার ওয়াইফ দুজনেই টিচার ছিল, তারা ফ্লুয়েন্ট বাংলায় কথা বলতে পারতো, লিখতে পারতো। বাট আমাদের ভাইস চ্যান্সেলর এখন আর বাংলাকে ভালোবাসেন না, তারা শুধু ইংলিশকেই প্রাধান্য দেন। সো এরকম কিছু কথা ছিল। আমি ইন্টারভিউটা আপনাকে ডেফিনেটলি পাঠাবো ইনবক্সে, দেখবেন স্যার। আমার মনে হয় আপনার খুব ভালো লাগবে। আমাদের মাতৃভাষার প্রতি যে আমাদের একটা মানে অবহেলা, এটা খুব হাতে ধরিয়ে দিচ্ছেন স্যার। উনি ইংলিশের টিচার, বাট খুব ভালোভাবে বলছেন ব্যাপারটা। আচ্ছা, তবে স্যার আপনি কোথা থেকে এইটার মানে আইডিয়াটা পাইছেন? আই রিয়েলি ওয়ান্ট টু নো, কারণ আমার কাছে খুব ভালো লাগছে এটা আজকে। আমি এটা গুগলে সার্চ দিয়েছি। হ্যাঁ, আমি কেন আমি এইভাবে চিন্তা করলাম না যে আচ্ছা কেন পারফেক্ট কন্টিনিউয়াসটা হয় না কেন, আমি এটা আজকে রিয়েলাইজ করলাম যে আচ্ছা, বইয়ে দেখলাম না কখনো পারফেক্ট কন্টিনিউয়াস, কখনো কোয়েশ্চেনও করিনি কোনো টিচারকে, আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস কেন হবে না। আজকে আমার প্রথম মাথায় আসলো যে আচ্ছা দেখেন, ঠিকই আমি তো, একটা স্যার তো ঠিকই একটা পয়েন্ট ধরছেন। একটা স্ক্রিনশট দিয়ে দেখেন, আমি গুগলের থেকে এটা পেয়েছি। জি স্যার। লিখেছে, আই হ্যাভ বিন বিং ট্রিটেড লাইক এ ডার্ট। আমি ময়লার মতো আমার সাথে আচরণ করা হচ্ছে, মানে আমাকে সাথে খুব নোংরা আচরণ করা হচ্ছে আর কি। এটা আপনি তো বলেন আমার সাথে নোংরা আচরণ করা হচ্ছে। I have been treated like a trash.
না, I have been Sincerely? being treated by like a dark. আমি আপনাকে স্ক্রিনশটটা দিচ্ছি, গ্রুপ চ্যাটে দিচ্ছি, ইংলিশ গ্রুপ। আচ্ছা স্যার, ডেফিনেটলি আমি হয়তো বা জানি না, এই জন্যই আমি স্যার একটু জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই সম্পর্কে জুমে আমার কিন্তু আইডিয়া ছিল না আসলে। এই জুমের যে চ্যাট আছে, জুমের চ্যাটের স্যার। চেয়ে শুনেন, জুমের চ্যাটের চেয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে চ্যাট আমিও করা কিন্তু মানে কোন এক জায়গায় ভাই আমিও মানে শুনছি মানে এই যে বিং আমি মনে হয় করছি ভাই, আমার কেন জানি মনে হচ্ছে, হ্যাঁ এখন মনে শিওর করেন, না, আমিও এই শিওর না, জুমের যে অনেকদিন চ্যাট করি নাই বক্স তো। আছে, জুমের চ্যাটে কিন্তু চ্যাট করা খুব প্রবলেম, কিন্তু লেখার সঙ্গে যদি আমরা চ্যাটটা চালু রাখতে পারি তাহলে কিন্তু এটা বেশি ইফেক্টিভ হয়। আমাদের যে গ্রুপ চ্যাট আছে, সেই গ্রুপ চ্যাটে কিন্তু ওই যে চ্যাট হেড বলে না, চ্যাট হেড দিয়ে আমরা কিন্তু ওই জুমের উপরে কিন্তু আমরা লিখতেও পারি, একই সঙ্গে কনভারসেশন হতে পারে। এখানে লেখা আছে এক্স্যাক্টলি। I have been being treated like dark. Have been এর পরেও being হয়, আমি দেখেছি অনেক জায়গায়। এই জন্য স্ট্রাকচারটা আমি বইয়ে না থাকলেও আমি আবিষ্কার করলাম আর কি। ওকে, না স্যার, দিস ইজ রিয়েলি এনলাইটেনিং, আমি আসলে জানতাম না এটা সম্পর্কে, এই জন্যই স্যার জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার ইয়েতে আসি, পাস্টে চলে যাই। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। আমি ভাত খেয়েছিলাম। ইংলিশটা কি হবে? আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম। সাবজেক্ট V2 ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। খুব সহজ, এটা আগের ক্লাসের পড়া, এই জন্য আমি বর্ণনা করলাম না। আমরা প্যাসিভটা বর্ণনা করব। কেউ একজন বাংলাটা বলতে পারেন, আমি ভাত খেয়েছিলাম এর বাংলাটা কি হবে? আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল। রাইট, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল। খিদে লাগছে। আমারও খিদে লাগছে, আমি আজকে রাতে ভাত খাবো না। ভাত নাইও অফিসে, স্টাফরা মাঝে মাঝে এনে দিয়েছে, আজকে খুব কড়া ভাবে না করছি, কেউ আমার জন্য কষ্ট করবে না, ভাত আনবেন না, আমি আজকে না খেয়ে থাকবো। বাদামের প্যাকেট এনে রাখছি, সন্ধ্যার সময় ওটাই খাবো। আপনার ভয় লাগবে না, আপনি তো ওই ইসের মতো, ওই উটের মতো, আপনি এনার্জি সেভ করে রাখতে পারেন। উটের মতো না? হ্যাঁ ভাই, উটের সাথে তুলনা দিলা, একটা কিছু ভালো। মানে মানে এটা আসলে ভাই উটের সাথে দ্বারা বুঝাইছি, উটের সাথে উটের যে সেরকম শক্তি, ওই শক্তির সাথে, ও আচ্ছা উটের সাথে না। আচ্ছা আচ্ছা, অন্য একজনকে প্রশ্ন ওরে করি। পিএইচডি ডিগ্রি দেওয়া যায় স্যার ফ্ল্যাটারিতে, হ্যাঁ রায়হানকে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, সিরিয়াসলি দেওয়া যায়। হামিমা স্যার ভুইয়া আপনি বলেন। একটা ওই যে প্রত্যেক মাসে ঘোষণা করেন না হিরো, হ্যাঁ, ওকে এরকম একটা টাইটেল দেন স্যার প্রত্যেক মাসে। রাজা বাচ্চাদের অনেক টাইটেল থাকে না, ওরকম ওরও থাকবে, ফ্ল্যাটারির দেওয়া জন্য যায়, টাইটেল। হ্যাঁ ওকে স্যার, দেওয়া যায়। ওইটা ওর নাম থাকবে, এই যে গ্রুপ চ্যাটে বা ওই যে ইয়েতে আমাদের যে জুম মিটিং গুলো হয় ওখানে থাকবে ওর নাম। আচ্ছা, হামিমা ভুইয়া শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি এটা একটু চেষ্টা করেন তো দেখি, এই ইংলিশটা আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, এই ইংলিশটা কেমন হতে পারে? রাইস ইজ বিং ইটেন বাই মি। আচ্ছা, আমি বলি, আইএনজি শব্দটা কখন থাকবে বলেন তো? যখন কন্টিনিউয়াস কিছু থাকবে, চলছিল এরকম কিছু থাকবে। যখন চলমান কিছু থাকবে শুধুমাত্র তখনই ইয়েটা হবে, আইএনজি থাকবে। 2 মিনিট তাহলে আইএনজি আসবে না, এখানে আইএনজি হচ্ছে না। রেকর্ডিংটা স্টপ করে দিই আমরা 2 মিনিট। সরি, অন্য একটা ভিডিও প্লে হয়ে গেছে। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, আমি একটু ইউটিউবে আপলোড দিই, আগে ভিডিওটা সময় পাই না তো। বলেছেন নিউটন কি বলেছেন কণাতত্ত্বটা কিরকম? আগের ক্লাসের ভিডিওটা ইউটিউবে দিচ্ছি। হ্যাঁ, হামিম আপু বলেন। হামিম আপু যে কথাটা বলেছেন এটা কাছাকাছি হয়েছে, এক্সাক্ট হয়নি আর কি। বিষয়টা হচ্ছে যে আমরা যখন শুধুমাত্র চলমান কিছু থাকবে, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছিল, কন্টিনিউয়াস ছিল, চলছিল, মানে যেই সময়ের কথা বলছি ওই মুহূর্তে আমি খাচ্ছিলাম, এরকম যদি থাকে তাহলেই একমাত্র আইএনজি আসবে। এখন আমি বলেছি কি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, মানে এক সময় আমি ভাত খেয়েছিলাম, কিন্তু এখন তো খাচ্ছি না, এখন তো আমি খাচ্ছি না, তাহলে কেন আইএনজি এখানে আসবে? তাহলে এখানে আইএনজি আসবে না, এটা আইএনজি আসবে না, এই প্রথম কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, প্রথম সমস্যাটা, প্রথম ধাক্কাটা গেল, আইএনজি হবে না।
আচ্ছা আবার বলেন তো, এখন এখন আইএনজি ছাড়া বলে তো দেখি কিভাবে বলতে পারেন। রাইস rice পাস্ট টেন্স, কিন্তু আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। rice rice was correct, was eaten by me. নাইস, চলে আসছেন, লাইনে চলে আসছেন। আমি লিখলাম, সবাই বুঝতে পেরেছেন আশা করি। রাইস ওয়াজ ইটেন বাই মি। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা কি? অবজেক্ট ওয়াজ, ভিপিপি, ভি3 বাই সাবজেক্ট। একদম সহজ। এটা কিন্তু একটু একটু মিউট করেন, হ্যাঁ একটু মিউট করেন। একদম ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসটা যেরকম, ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসটা ঠিক একই রকম। আগে ছিল কি, রাইস ইজ ইটেন বাই মি, এখন জাস্ট রাইস ওয়াজ ইটেন বাই মি, আর কোনো পার্থক্য নাই। একদম সহজ। বলেন, কারো কোনো প্রশ্ন আছে প্যাসিভ ভয়েস সংক্রান্ত, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস সংক্রান্ত? হ্যালো, নাই, কোনো প্রবলেম নাই। তাহলে আমি মুছে দিচ্ছি। আপনি এখন আমাকে বললো না, হিরোর কথা বললো না, আমার হিরোর কথা শুনে একটা ইংলিশ সাহিত্যের একজনের রচনার কথা মনে পড়লো। হিরো এন্ড ল্যান্ডার একটা আছে, ক্রিস্টোফার লিয়ান্ডার, মার্লো। হ্যাঁ। ক্রিস্টোফার মার্লো এই দেখছেন? তো ভেরি গুড, পড়তেছে। দেখছেন? এই রায়হান পড়তেছে। রায়হান ভাইয়া এবার 43 হয়ে যাবে। আমি তো বললাম রায়হান, এই যে এই যে এই যে এই যে আপনি আমাকে হিরোইন বললেন না, আপনাকেও পামের হিরোইনও বলে দিলাম। আপনাকেও বলা উচিত পাম দেওয়ার হিরোইন। জি না, আমি কোনো পাম দিই না হ্যাঁ কাউকে। হ্যাঁ, পামই দিয়েছেন আপনি। আমি স্যার আমাকে একটা ওই যে শীট পাঠাইছিল, আমি দেখলাম একটা নাম করা কোচিং সেন্টার। প্রথমে ওয়ার্ড ফাইল ছিল, মোবাইলে ওপেন হয় না, পিডিএফ করে যখন দেখলাম যে এত নাম করা কোচিং সেন্টারে এলিজাবেথ বেনেটের ফ্যামিলির নাম হয়ে গেছে বানেট। বানেট। আমি দেখে কতক্ষণ আমি স্যারকে লাল করে পাঠাইছি যা যা ভুল পাইছি। আচ্ছা, এরকম অনেক অনেক কোচিং সেন্টার এমন উদ্ভট, অনেক উদ্ভট কিছু পাওয়া যায়। স্যার আমি আপনার জন্য একটা লিস্ট বানাচ্ছি, ওই যেটা বলছিলেন স্যার যে কোন কোন বইয়ে কি কি ভালো জিনিস আছে মানে আলোচনার জন্য, আচ্ছা, হ্যাঁ বিশদ আলোচনার জন্য। তো এটাই, ওইখানে যেসব জিনিস পাইছি স্যার ওগুলো আরো ফানি। এমন তবে স্যার ভালো ভালো কোচিং সেন্টারের লেকচারাররাও যা যা বলে, এমন এমন সব উচ্চারণ করে, শুনে হাসতে ইচ্ছা করে। হ্যাঁ, তারা যদি আমাকে এসে ধরে যে আপনিও তো পড়াইতে জানেন না, তখন কি হবে? আপনি তো অনেক ভালো পড়ান। রায়হান বলো, এই কথার উত্তরটা রায়হান দাও। রায়হান যা বলবে সবই মিথ্যা, ও যা বলবে সবই মিথ্যা। রায়হানের কোনো কথা যা ওই যে ও সাক্ষী দিতে গেলে ওই যে কনফেশন অফ অ্যান ওপিয়াম ইটারের মতো হবে। ওপিএমের উচ্চারণ কি? আফিম না? OPIUM? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপিয়াম। হ্যাঁ না স্যার, এটা ইংলিশে ওপিয়ামই বলে, আফিম বাংলায় বলি আমরা। বলে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু কথা বলছি ফাঁকে, কিন্তু লেখা কিন্তু চলছে, লেখা কিন্তু থেমে থাকে নাই। আপনারা কিন্তু ফানও শুনেন আবার লেখাও শুনেন। আমি ভাত খাচ্ছিলাম, এটা কি? আজকে নাজিফা আপু এত চুপ কেন? তারপরে হচ্ছে হামিমা আপু কোনো কোয়েশ্চেন করেন না, জাহিদুল ভাই কোনো কোয়েশ্চেন করেন না, ঘটনা কি? স্যাররে কোনো কোয়েশ্চেন করে না কেউ, স্যার কেমন একটু ভয় পায়। তাই নাকি? আমাকে আপনারা কি ভয় পান? না না, আমি কোশ্চেন করছি তো, আমার কোশ্চেন শেষ করা, আমার কোশ্চেন আমার এড়াই বোঝা ছিল শেষ। আমার করলো। আমার বোঝা শেষ। ডিপজলের ডায়লগটা খুব ভালো লাগে আমার বোঝা শেষ। আচ্ছা, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। একদম সহজ। সাবজেক্ট ওয়াজ ওয়ার যে কোনো একটা হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, বিং হবে, প্লাস অবজেক্ট হবে। এটা আগের ক্লাসে পড়া, এই জন্য ব্যাখ্যা করলাম না। এবার আমরা চলে আসি এখানে, কাকে ধরবো? আশিকুল ইসলাম ভাইকে আবার ধরবো। আশিক ভাই জি ভাই বলেন। বলেন, আমি ভাত খাচ্ছিলাম, এটার বাংলাটা কি হবে? পেসিভে। আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছিল।
আবার বলেন আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছিল। রাইট, হচ্ছিলটা চেঞ্জ, এই জন্য গ্রিন কালার রাখলাম, হচ্ছিল বা হইতেছিল। হইতেছিল লিখলে ভুল হয়ে যাবে, চলিত সাধুচলিত গুরুচণ্ডালী হয়ে যাবে, হচ্ছিল লিখলে সবগুলো চলিত ভাষায় রাখলাম। আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছিল। ইংলিশটা কি হবে বলেন তো, আশিক ভাই বলেন। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। নাইস, আপনি তো পারেন, তাহলে আপনার তো ক্লাস না করলেও চলবে, বুঝতেছি। রাইস, ও এত কনফিডেন্টলি বললেন, মানে এক সেকেন্ড চিন্তা করার সময়ও নেন নাই এবং কোনো জড়তাও নাই। আশিকুল ভাই বেস্ট পারফর্মার, হিরো অফ দ্য ডে। রাইস ওয়াজ বিং ইটেন। আশিক ভাই যেন কিসে পড়েন? ভাই আমি একটা জবে আছি। আপনি পড়াশোনা কি করছেন বা করেন বা বিসিএস দিবেন এরকম কিছু না, এমনি? আমি ভাই অটোনমাসের জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি। পড়াশোনা কোথায় করেছেন? আসনগতে। ও, অস্টের কোন সাবজেক্ট? জি, সিভিল ভাই। খুব ভালো, ওকে, ক্যারি অন। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, স্ট্রাকচারটা কি হবে? অবজেক্ট প্লাস, শুধু কি ওয়াজ হবে না, মাঝে মাঝে ওয়ারও হয়? সাবজেক্ট ওয়াজ ওয়ার বিং, মনে রাখবেন যখনই আইএনজি থাকবে তখনই তার আগে যখনই আইএনজি থাকবে তখনই তার আগে এই এম ইজ আর ওয়াজ ওয়ার থাকতে হবে। এই আইএনজিটা বি এর পরেই থাকুক অথবা ডাইরেক্ট অরিজিনাল ভার্বের পরেই থাকুক, ইটিং, আই ওয়াজ ইটিং রাইস, এই মেইন ভার্বের পরেই থাকুক আর অক্সিলারি ভার্ব বি এর পরেই থাকুক, ইং থাকলেই বুঝবেন কি তার আগে একটা কি থাকতে হবে, ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা থাকতেই হবে। ওকে, অবজেক্ট ওয়াজ বিং, ওয়াজ অর ওয়ার বিং, পরে কি হবে? ডান বাই সামওয়ান, মানে কি বিং, সরি V3, ডান, V3 বাই সাবজেক্ট। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকটা মজার কথা মনে পড়ে গেল। ডান বললেন না, কালকে জন ডান পড়াইছি। আচ্ছা বলেন। জন ডান পড়ালাম না স্যার কালকে? জন So, ডান, আপনার এই ইয়েতে, এই শীটে লেখা ডন, বাংলায় বাংলায় ডন লিখে রাখছি। আমি নিজেই তো কিভাবে পড়তাম জানেন? আমি যখন পড়তাম আমি লিখতাম জন ডন্নি, আমি এটাকে ডন্নি পড়তাম, জন ডন্নি। ডিওটা বলেনি না জন ড। উচ্চারণটা, বানানটা। এই যে ডান, ডিও এন ডান লিখি, ওইটাই প্রোনাউন্সিয়েশন হবে DONNE। হ্যাঁ, ওটাও হবে double ডান। NE, হ্যাঁ, এই ডিও জন্য এন, আমি হ্যাঁ ডান্নি। ওটাও হবে ডান। হ্যাঁ, আচ্ছা, তো উনি লিখে রাখছে ডন, যে আমি লিখছে এটাকে শীটটা। ডন্নি আমি বলতাম, ডন্নি। এই শীটটা দেখার পর থেকে আমি হাসতেছি কতক্ষণ যাবত। আচ্ছা, হাসির কিছু নাই, উনি তো ইংলিশ সাহিত্যের স্টুডেন্ট ছিলেন না, এই জন্য উনি উচ্চারণটা জানতেন না। এই যে স্যার, আপনি এবং একটা কথা আমার সাথে এগ্রি সিমিলিকে করছিলেন স্যার। কিন্তু আমি সিমাইল পড়তাম, সিমিলিকে আমি না স্যার, সিমাইল সেটা তো স্যার আপনি তো শিখাচ্ছেন না কাউকে। আপনার তো মানে এই জন্যই এখানে ওই যে আপনার কাছ থেকে আমরা ম্যাথ কেন মানে শিখি, কারণ আপনি এটাতে বস। কাউকে কোনো কিছু না জেনে শিখানো তো একটা কপটতা হইবে, এটা তো রবীন্দ্রনাথ বলছিল যে আমি যা পাই না তাহা শিখাইতে গেলে কপটতা হবে। উনি তো কপটতা করতেছে তাহলে। এটা ঠিক। আচ্ছা বলেন, এই স্ট্রাকচারটার ব্যাপারে কারো কোনো প্রবলেম আছে কিনা? অবজেক্ট ওয়াজ ওয়ার ডান বাই সামওয়ান, অবজেক্ট ওয়াজ ডান বাই সামওয়ান, নাই, কোনো প্রশ্ন নাই। তাহলে পরেরটাতে চলে গেলাম।
আচ্ছা, এখন হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস গেল, পাস্ট কন্টিনিউয়াসে পড়ার জন্য কি বলেন? Past পাস্ট perfect. কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট সেন্টেন্সের মেইন স্ট্রাকচারটা কেমন ছিল? I had eaten rice. Subject had দুইটা কাজ থাকতে হবে, তাই না? পারফেক্ট টেন্সে কি দুইটা কাজ থাকে পাস্ট পারফেক্টে? ডাক্তার আসিবার Clause- পূর্বে রোগী মারা গিয়েছিল, এটা দিয়ে লিখি কেমন? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, এটা দিয়ে লিখি। পূর্বেই রোগী মারা গেল। বাংলা ভাষার কিন্তু কিছু সৌন্দর্য আছে যেটা ইংলিশে নাই। এই যেমন দেখেন পূর্বের পরে একটা রস্যই দিলাম, এটা কি ইংলিশে আছে? আচ্ছা স্যার, যেমন প্রিভিয়াসলি। কিন্তু এটা কি এই তো বললাম ই। এটা সৌন্দর্য হলো না, এটা কি সৌন্দর্য হলো? প্রিভিয়াস বা ইমিডিয়েটলি, ইমিডিয়েট বিফোর এভাবে ইউজ করলাম, কিন্তু এই যে রস্যই দিয়ে যে আমি সুন্দর করলাম, এমফাসিস করলাম, এই সৌন্দর্যটা তো নাই। এলওয়াই দিয়ে হলো প্রিভিয়াসলি ই স্ট্রেসড। তারপরও এটা রস্যই বাট মতো স্যার সুন্দর। এটা হচ্ছে কি আমাদের নিজেদের ভাষা, তো আমাদের ভালোবাসা বেশি, এই জন্য আমাদের কাছে অত সুমধুর লাগে না। না না না, ওই যে আমি ইংরেজি। বাংলাতেও প্রিভিয়াসলি দিয়ে বাংলাতেও বলতে পারতাম যে ডাক্তার আসিবার অব্যবহিত পূর্বে রোগী মারা গেল। ওই যে প্রিভিয়াসলি বললেন না বা ইমিডিয়েট বিফোর, এটা হচ্ছে বাংলায় ডাক্তার আসিবার অব্যবহিত পূর্বে। কিন্তু অব্যবহিত পূর্বে বললে সুন্দর লাগবে না। যখন আপনি বলবেন ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, তখন কিন্তু সেটাকে সুন্দর লাগবে, বুঝছেন? এইটা ইংলিশে নাই। ইংলিশে আছে অব্যবহিত পূর্বে আছে, ইমিডিয়েটলি আছে বা প্রিভিয়াসলি আছে, কিন্তু রস্যই দিয়ে কিন্তু প্রকাশ করার, জোর দেওয়ার ইয়েটা ইংলিশে নাই। এটা একটা বাংলার একটা ইউনিক একটা সৌন্দর্য, ইউনিক। ডাক্তার আপু তো আসিবার পূর্বে ইংলিশ রোগী মারা গেল। ভাইয়া আপু তো বলেন। আহ, আচ্ছা, দুইটা ক্লজ ছাড়া একটা ক্লজ দিয়েও তো পাস্ট পারফেক্ট করা যায়। বলেন, বাংলায় বলেন একটা বাক্য। মানে আমি একটা বই দেখতেছিলাম, যেটা হচ্ছে ওই যে চৌধুরী এন্ড হুসাইনের যে বইটা আছে, হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, ওইটাতে জাস্ট নর্মালি লিখছে হি হ্যাড বিন, মানে কিছু একটা লিখছে, তো ওয়েট ভাইয়া, হি হ্যাড ডান হিজ ওয়ার্ক, এরকম কিছু। হ্যাঁ, আবার ফিউচার পারফেক্টেও সেম এরকমই, জাস্ট দুইটা ক্লজ ছাড়াই একটা ক্লজ দিয়েই করছে। তো আমি এটা জানতে চাচ্ছিলাম, এটা কি অলওয়েজ কম্পালসারি যে আমার দুইটা ক্লজই থাকতে হবে, নাকি একটা দিয়েও করা যাবে? আমি একটা দিয়ে আসলে শুনিনি, এটা এক্স্যাক্টলি আমার জানা নাই। মানে নর্মাল স্যার যে আমি 9 বইটা আমি দেখতেছি, এখানে একটা ক্লজ দিয়ে করার কি? আচ্ছা, আমি আসলে একটা ক্লজ দিয়ে, আমার বইটাতে একটা ক্লজ দিয়েই করা, যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা খুলে দেখেন, এখানে একটা ক্লজ দিয়েই করা। আপনি গ্রুপে একটু পিকচারটা দিয়েন তো, আমরা একটু অ্যানালাইসিস এখনই করব। দিচ্ছি, এখনই দিচ্ছি। আচ্ছা, আমরা যারা যারা যেই বই ফলো করি না কেন, কোনো রকম সমস্যা থাকলে আমরা তো গ্রুপে দিতে পারি ইজিলি। ইয়াপ ইয়াপ ইয়াপ, আমি উত্তরটা দেই। দ্য ওই যে পয়েন্ট। আমরা যে বইটা ফলো করছি চৌধুরী এন্ড হুসাইন না, আমাদের যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ওখানেও কিন্তু ওই স্ট্রাকচার, আমরা যখন আগের দিন ভয়েস ছাড়া আমরা যখন নর্মাল পড়েছিলাম, নর্মাল যখন পাস্ট টেন্স পড়েছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স, তখন কিন্তু তারা সংজ্ঞায় কি বলেছিল, অতীতকালের দুটি গণনার মধ্যে একটি আগে একটি পরে বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু আপনি আজকে দেখেন ভয়েসের চ্যাপ্টারে যান, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে যান, দেখেন এখানে কিন্তু এক্সাম্পলটা দিয়ে দেওয়া, একটা ক্লজ দিয়ে দেওয়া, ইচ্ছা করে তার একটা ক্লজ দিয়ে দিয়েছে। এখন এটা কি প্যাসিভ ফর্মে গেলে জটিলতা সৃষ্টি হবে, সবাই বুঝবে না এই জন্য করেছে, নাকি আসলেই অতীতকালে দুইটা ঘটনা আবশ্যক নয় এই জন্য করেছে, এটা আমি নিশ্চিত না। কিন্তু আমি তো পারবো অতীতকালের দুইটা ঘটনা দিয়েই আমি প্যাসিভ ফর্মে বানাতে পারবো, এই জন্য আমি অতীতকালের দুইটা ঘটনা দিয়েই আগাচ্ছি আর কি। কথাটা কি বোঝাতে পেরেছি আপনাকে? ভাইয়া আমি ওই ছবিটা পাঠিয়ে দিয়েছি। ওকে, আমি দেখে নিব, ক্লাসে পরে দেখে নিব। ছবি লাগবে না, আমার জন্য লাগবে না, কারণ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে অলরেডি না না, সিঙ্গেল। ওই যে রায়হান ভাইয়া বলেছিল, তো এই জন্য। ও আচ্ছা, রায়হান আনসার দিয়েছি, থ্যাংক ইউ। আমি সমস্যা নেই ভাই, ওটা দিছে যেহেতু আমরা অ্যানালাইসিস করবো আর কি, যেহেতু আমরা অ্যানালাইসিস গ্রুপ, সো ওকে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। আচ্ছা,
বলেন তো এটা কি হইতে পারে? ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়েছিল। আচ্ছা, এটা তো পেসিভ হয় না, কারণ হচ্ছে রোগী মারা গিয়েছিল, এটার পেসিভ কি হবে বাংলায়? রোগী কি মারা হয়েছিল? এটা তো মার্ডার হয় নাই, কিল হয় নাই তো। ডাইড হবে না? রোগী মারা গিয়েছিল, দ্য পেশেন্ট ডাইড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা The অ্যাক্টিভ patient হবে। had died তো অ্যাক্টিভ। বা এরকম দুই Active ক্লজের হবে। এরকম দুই আচ্ছা স্যার, দুই এটা ওয়াজ ক্লজের প্যাসিভ তো আমি জীবনেও করিনি। আচ্ছা স্যার, সেন্টেন্সটা একটু হ্যাঁ। আমাকে একবার বলবেন স্যার, আমি একটু ট্রাই করে দেখতে পারি। এই দ্য যে এখন পেশেন্ট যেটা দেয়া হ্যাড আছে এটা? ডাইড বিফোর ডক্টর কেম, এটার আচ্ছা প্যাসিভটা কি হইতে পারে? আচ্ছা, হ্যাড বিন ডাইড তো দেওয়া যায় না, হ্যাড বিন ডাইড দিলে কি হইলো এটা? এটা এটা আসলে ঠিকই আছে, এটাই কারণ, বুঝতে পেরেছেন? এই যে যখন আমি দুইটা ক্লজ দিব, তখন ওই পেসিভে কনভার্ট করা যাচ্ছে না, এই জন্যই তারা বোধহয় এই পেসিভের ক্ষেত্রে তারা এই দুইটা ক্লজ না দিয়ে একটা ক্লজে দিয়েছে। এখন আমি আনসার পেয়েছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটাকে যদি আপনি দ্য পেশেন্ট হ্যাড বিন ডাইড দেন তাহলে কিন্তু হইলো না। এখানে আমাকে একটা অবজেক্ট রাখতেই হবে। আই হ্যাড ইটেন রাইস, এটাকে যদি আমি লিখি দ্য রাইস হ্যাড বিন ইটেন বাই মি, তাহলে কিন্তু স্যার correct। দ্য পেশেন্ট ওয়াজ ডেড বিফোর দ্য ডক্টর কেম, ওয়াজটা Was এখানে dead। কাইন্ড অফ ওয়াজ ডেড হয়ে গেলে তখন এটা তো ন্যাচারাল একদম কজেস past হোক আর indefinite হয়ে যেভাবেই গেল। হোক, হ্যাঁ, না না, তাহলে বাট তো past এটাকে indefinite হয়ে গেল, পাশে ছিল এটা না। আসতেছি স্যার, এখানে আসতেছি। ওয়াজ ডেড হলে আমরা সেন্টেন্সটাকে ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি, ওটা অ্যাক্টিভ বাট প্যাসিভ হবে না ডিরেক্টলি। সো এটার কোনো ওয়ে নাই আসলে ওইভাবে করার, আপনি যেটা বলেছেন এটাই হবে স্যার। রাইট, এই জন্যই তারা এটা করেনি। নাজিফা আপু এখন আনসারটা পেয়েছেন? জি ভাইয়া। আসলে ওই পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী মূলত দুইটা ক্লজই থাকতে হবে, কিন্তু দুইটা ক্লজ থাকলে সেটাকে আর পেসিভ করা যায় না, এই জন্যই তারা এই দুইটা ক্লজ ইউজ না করে একটা ক্লজ ইউজ করেছে। চৌধুরী হোসেনের যে এক্সাম্পলটা দিয়েছে সেটা কি বলেন তো? নাজিফা আপু একটু রিডিং বলেন তো আবার। হ্যালো। ও সরি, আমি এতক্ষণ কথা বলতেছিলাম, আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে হি হ্যাড রিটেন আ লেটার, এটা আছে, আর প্যাসিভে আছে হচ্ছে লেটার হ্যাড বিন রিটেন বাই হিম। আচ্ছা, এখন যদি বলি হি হ্যাড রিটেন এ লেটার, এটা বাংলা কি? এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ক্লজ নাই। আচ্ছা, না ফুল সেন্টেন্সই বলছি, এটাই বলেন আপনি। হি হ্যাড রিটেন এ লেটার, এর বাংলা কি? সে একটা চিঠি লিখেছিল। না, লিখেছিল বললে তো হি রোট এ লেটার। লিখেছেন হবে না? লিখেছেন, হি হ্যাজ রিটেন এ লেটার। লিখেছিল। রাইট, লিখেছিল হবে না, লিখেছিল তিনি একটি চিঠি লিখেছিলেন বা সে একটি চিঠি লিখেছিল, তাহলে হি রোট এ লেটার, পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখছেন বাংলা করা যাচ্ছে না, তার মানে কি ঘাপলা আছে এই সেন্টেন্সটাতে, ঘাপলা আছে, এই সেন্টেন্সটা হয় না, এটা কোনো স্ট্রাকচারই হয় নাই। স্যার এখানে ওয়াজ আছে স্যার, হি ওয়াজ রাইটিং আ লেটার মনে হয় এখানে আছে, না তাই না 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 আপু? না 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 ভাই, না যেটা হচ্ছে হি হ্যাড রিটেন আ লেটার, আচ্ছা আমরা এক কাজ মানে করি। কাজটা মানে আগে হয়ে গিয়েছে, মানে গিয়েছিল, তাহলে ব্যাপারটা এরকম হওয়া উচিত না যে চিঠি লিখে থাকলো কিংবা লিখেছিল। আচ্ছা ভাইয়া, লিখেছিল লিখলোর মধ্যে মানে ডিফারেন্সটা মানে আমি আচ্ছা, লিখেছিল আর লিখলোর মধ্যে ডিফারেন্স আছে। লিখেছিল হচ্ছে হ্যাঁ পাস্ট ইনডেফিনিট টেন্স, হি রোট। আচ্ছা, লিখা থেকে আমরা হয় চলে আসি, সবসময় যেটা প্র্যাকটিস হচ্ছে সেখানে চলে আসি। আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খেলাম, পার্থক্য আছে। আমি ভাত খেয়েছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্স, আই এইট রাইস। আর আমি ভাত খেয়েছি মানে এইমাত্র খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন রাইস।
কিন্তু আমি যদি বলি আই হ্যাড ইটেন রাইস, তাহলে কি হবে? এটা বাংলাটা আপনি বলেন। আই হ্যাড ইটেন রাইস, এটা বাংলা কি? নাই, বাংলা নাই। আপনি যেভাবেই বাংলা করেন সেটা হয় পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, না হয় প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট একমাত্র তখনই করতে পারবেন যখন হ্যাঁ ভাই, দুইটা একটা ক্লজ থাকলে সেটা বাংলা ক্লজ করা থাকে। যাচ্ছে। তার মানে এরা শুধুমাত্র ওই প্যাসিভে কনভার্ট করার সুবিধার জন্য তারা এই ইংলিশ সেন্টেন্সটা পয়দা করেছে। বানায় নিছে, মানে জাস্ট ইয়া করছে, মানে এখানে জাস্ট বাংলাটা স্কিপ করছে, তারা জাস্ট একটা সেন্টেন্স স্ট্রাকচার হ্যাঁ। করছে। আমি চৌধুরী মানে নুসেনকে এটাই সামনে আর কি। পাইলে ভালো করে জিজ্ঞেস করতাম যে ভাই আমাকে বলেন আই হ্যাড ইটেন রাইস বা হি হ্যাড রোট এ লেটার, হি হ্যাড রোট এ লেটার, না হি হ্যাড রিটেন লেটার, এটার বাংলা কি? আমাকে আমাকে এটা বলেন, আমি ওনার কাছ থেকে এটা আদায় করে ছাড়তাম। ভাইয়া সরি সরি, এটা পটেনশিয়াল ইংলিশ গ্রামার ছিল, আমি খেয়াল করি নাই। হোয়াটএভার, ভাবছি এটা যেই মানে বই হোক, চোখে যে বই রাখতেছে। হোক, পটেনশিয়াল আপনি বলছেন, পটেনশিয়াল আমি যে পড়ছি সর্বশ্রেষ্ঠ বই, সবচেয়ে পপুলার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এখানেও তো এটাই দেওয়া। ভাই এই আপনি ওনার ওই লেখার পেজের উপরে দেখবেন যে নাম্বার দেওয়া আছে, ওখানে একটা কল দিয়ে আজকে রাত্রে ফোন দিয়া বললেন যে এটার বাংলাটা যদি বলতে পারেন একটু আমরা ভালো বাংলা হইতো। লিখলাম না, এটাকে ডাইরেক্ট আমরা কনভার্ট করে ফেললাম। কি এখন তো সহজ ফরম্যাটে ফেলে দিয়ে রাইস হ্যাড বিন খুব ইজিলি করা যায়। রাইস হ্যাড বিন ইটেন বাই মি, এটা তো ইজি। আচ্ছা দেখেন, আমি আরেকটু পাণ্ডিত্য ফলাই, আরেকটু ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করি। দেখেন, যদি বলি তুমি আসার আগে, তুমি আসার আগেই আমি ভাত রান্না করে রেখেছিলাম। দেখেন এটাকে কনভার্ট করা যায়। এটা ইংলিশটা কি হবে? তুমি আসার আগে আমি ভাত রান্না করে রেখেছিলাম। I had cooked rice before you came. ঠিক আছে না? কোন কনফিউশন আছে কারো? নোপ। I had cooked rice before you came. ওকে, এখন আমরা কিন্তু পারবো। I had cooked rice before you came. Sorry, came. I had cooked rice before you came. এখন কিন্তু এটাকে প্যাসিভে কনভার্ট করা যায় নাকি যায় না? যাই ভাইয়া, খুব ইজিলি করা যায়। লেখেন, আমি লিখি, আমি আপনাকে প্রশ্ন করবো, এখন আমি লিখি রাইস হ্যাড বিন কুকড by me before you came. বলেন কি প্রবলেম? কোনো প্রবলেম আছে এখানে? হ্যালো সেবন্তী আপু, ভাই এটা তো রাইট, এটা ঠিক আছে, পারফেক্ট। সেবন্তী জি আপু, স্যার, সরি স্যার ছিলাম না। এখন আমি দেখেন একটু রিডিং আম্মুর কাছে করেন, আসি। দেখতে হবে না, রিডিং করেন, রিডিং করে বলেন কোনো প্রবলেম আছে কিনা। তুমি আসার আগে আমি ভাত রান্না করে রেখেছিলাম।
আই হ্যাড কুকড রাইস বিফোর ইউ কেম, এটাকে যদি আমি প্যাসিভ করি, রাইস হ্যাড বিন কুকড বিফোর, রাইস হ্যাড বিন কুকড বাই মি বিফোর ইউ কেম, কোনো প্রবলেম আছে? পারফেক্ট। না স্যার, কোনো Okay. সমস্যা নেই। তাহলে আমরা বই থেকে বের হয়ে গেলাম, আমরা বইয়ের চেয়েও বেশি কিছু শিখলাম, ঠিক আছে? বইয়ে একটা সেন্টেন্সে বলেছে, কিন্তু আমি এটাকে একটা একটা ক্লজে হবে না, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মই হচ্ছে দুইটা ক্লজ লাগবে, আমরা দুইটা ক্লজ দিয়ে করার চেষ্টা করলাম এবং সফল হলাম। পাস্ট পারফেক্ট টেন্স আর তিনটা করাবো, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এগুলো একদম সহজ, সেম পাস্ট পারফেক্টের মতোই। আমি লিখি, অনেক রাত হয়ে গেছে, এবার একটু কুইক যেতে হবে। হ্যাঁ, আমার ধৈর্যের সমস্যা নাই, কিন্তু আপনাদের অনেকেরই রাতে ঘুমাতে হবে। স্যার তাহলে আমি এখন লিভ নেই, আপনি হ্যাঁ ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট আপনি করেন রেস্ট নেন, স্যার। আমি অবস্থ। ওকে স্যার। থ্যাংক ইউ। না স্যার, আমার হচ্ছে এই সাইড এফেক্টটা কয়েকদিন পর পর হয়, কি করবো আপনি স্যার অসুস্থতা আসলে। নিয়ে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না স্যার, ইটস ফাইন স্যার, আমি তো আজকে আমার অ্যাকচুয়ালি ক্লাস না স্যার, আপনি ক্লাস নিচ্ছেন, তাও যে আমি কথা বললাম এটাই অনেক বেশি। আমি এটাই বলছি, তারপরে যে আপনি জয়েন করেছেন না স্যার, মানে আপনি যে অপরচুনিটি দিয়েছেন কথা বলার, এটা অনেক বেশি স্যার। না আমরা আপিকে একটু আনন্দ দিলাম, আপির এখন ভালো একটা হ্যাঁ ঘুম হবে। হ্যাঁ হ্যাঁ, খুব। এই যে দেখেন স্যার, রায়হান স্ট্রাইকস अगेन। হ্যাঁ, হাস্যকর। জানাবি, থ্যাঙ্কস, গুড নাইট। ওকে, গুড নাইট, বাই এভরিওয়ান, ইনশাআল্লাহ নেক্সট Okay. ক্লাসে দেখা হবে। ওকে, গুড নাইট। আপি একটা কথা, হ্যাঁ, এই নেক্সট ক্লাসে আমাদের একটু কুইজ পর্ব চালু করলে ভালো হতো। কিছু কোশ্চেন আপনি বানায় রাখবেন, আমাদের একটু ধরবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। এটা কি লিটারেচারের জন্য নাকি গ্রামার? লিটারেচারই সবগুলাই। আর কি, সব সবগুলাই। ঠিক আছে, তাহলে আমি ইমিডিয়েটলি ওই যে স্যার যেরকম ধরতেছেন, আমি আজকে দেখলাম সবাইকে হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ। করতেছেন, এইভাবে আমি জিজ্ঞেস করবো, সেন্টেন্স Yeah, কনস্ট্রাকশন yeah. করতে দিব। ওকে, বাই, ওকে, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনারা কিন্তু গল্প শুনেন না, লেখেন, আমি কিন্তু লেখা চালিয়ে যাচ্ছি। আমরাও দেখতেছি ভাই, সমস্যা নাই। ওকে, আপনারা লিখছেন কিনা খাতায়? আমি ভাত খাবো, এটার ফিউচার কি হবে? কেউ একজন বলেন, হামিমা আপু বলেন। হামিমা আপু বলেন, আমি ভাত খাবো, এটার প্যাসিভটা কি হবে? আচ্ছা, আমি বলেছি, আমার দ্বারা ভাত খাওয়া হবে। রাইট। জি স্যার, বলবো? না, বলতে হবে না, আমি লিখে ফেলেছি, আমার দ্বারা ভাত খাওয়া হবে। ইংলিশটা বলেন হামিমা আপু। উইল বি ইটেন বাই মি। নাইস, এটা একদম ইজি। রাইস উইল বি ইটেন বাই মি। তাহসিনা তাসনুম আপু বলেন, আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না। তাহসিনা তাসনুম আপু আজকে সকাল সারাদিনই রিপ্লাই দেন। আচ্ছা, বেগাবন জাহিদের রিপ্লাই পেয়েছি। আরেকটা জাহিদ কই, ফাঁকি দিয়েছে, আরেকটা জাহিদ চলে গেছে। আচ্ছা, মোহাম্মদ আলামিন ভাই বলেন। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, বেগাবন জাহিদ ভাই বলেন, এটার আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না, ইংরেজিটা কি হবে? সম্ভব হবে না, ইট ইজ নট পসিবল। ইজ নট নট না, পসিবল। বাংলায় বলেন আবার। আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না। আমার দ্বারা এই কাজ, এটা কি করবো স্যার? এটা কি ট্রান্সলেট করবো না এটা কি প্যাসিভ করবো স্যার? এটা তো প্যাসিভই আছে। আমার দ্বারা সম্ভব হবে না, এটা প্যাসিভ না নাকি অ্যাক্টিভ? অ্যাক্টিভ তো হচ্ছে আমি এই কাজ পারবো না। Passive, স্যার। আমার দ্বারা এই কাজ সম্ভব
হবে না। হ্যাঁ, উম, এটা দেখে দেখে স্যার বলেন, আমি না রাইস উইল বি ইটেন বাই মি, এটা দেখে দেখে বলেন। আমার দ্বারা ভাত খাওয়া হবে, রাইস উইল বি ইটেন বাই মি। এখন যদি বলি আমার দ্বারা ভাত খাওয়া হবে না, তাহলে কি হবে? রাইস উইল নট বি ইটেন বাই মি। রাইস উইল নট বি ইটেন বাই মি। হ্যাঁ, তো ইজি। একই রকম বলেন, আমার দ্বারা এ কাজ সম্ভব হবে না, বলেন এখন। দিস টাস্ক, এ কাজ ইংরেজি কি? দিস টাস্ক, এখন বলেন। This task will not be done by me. উইল নট বি পসিবল বাই মি বা ডান বাই মি। ওকে ফাইন, আমার দ্বারা এই কাজ করা হবে না। দিস টাস্ক উইল নট বি ডান বাই মি। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই তাহলে বুঝতে পেরেছেন? সবাই পারবেন আশা করি। আচ্ছা ভাইয়া, যদি ওখানে পসিবল দিয়ে বলতেন, এখানে তো ডান বলছেন, কিন্তু ট্রান্সলেশন যখন জানতে চাইছেন আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না, দেন এইটার প্যাসিভটা কি হবে? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে যখন আমরা ভার্ব বলবো, উইল নট বি বা উইল বি এর পরে যখন ভার্ব বলবো, তখন আমাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। বি এর পরে যে হ্যাঁ। কোনো ভার্ব বসালে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। হ্যাঁ, কিন্তু আমি যে পসিবল বসিয়েছি, পসিবল তো কোনো ভার্ব না, এক্স্যাক্টলি। একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যখন আমরা অ্যাডজেক্টিভ বসাবো তখন কিন্তু ভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ বসতে পারে। কারণ কি, সেন্টেন্স স্ট্রাকচারে দেখেন বি এর পর এমনি আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। উইল বি পসিবল বাই মি, ইট ইজ পসিবল। দেখেন ইজ এর পরে এম, ইজ আর ওয়াজ এর পরে দুইটা জিনিস ঘটতে পারে। দুইটা না, এম, ইজ আর ওয়াজ এর পরে তিনটা জিনিস বসতে পারে। এক হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হইতে পারে, ইট ইজ আই এম ইটিং, আই এম ইটিং। আরেকটা হইতে পারে কি, এম ইজ আর ওয়াজ ওয়ার বা বি, এই তো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো কি বি ভার্ব না? বি ভার্বের পরে তিনটা জিনিস বসতে পারে। ধরেন সরাসরি যদি বি হয় তাহলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসতে পারে, যেটা এখন লিখেছি, বি ইটেন, রাইস উইল বি ইটেন। অথবা বি ভার্বের পরে কি হতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। রাইস উইল বি পসিবল, রাইস উইল বি বিউটিফুল, বিউটিফুল, রাইস উইল বি বিউটিফুল। আচ্ছা, ঠিক একই রকম, শুধু বি ভার্ব না, বি শুধু বি না, বি এর যে অনেকগুলো স্ট্রাকচার আছে, এম, ইজ আর ওয়াজ ওয়ার, এই সবগুলোই তো বি ভার্ব। বিটা হচ্ছে সরাসরি মেইন ভার্ব, আর বি এর অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে কোনটা? এম, ইজ আর ওয়াজ ওয়ার এগুলো। তো এম, ইজ আর ওয়াজ ওয়ার এর পরেও কিন্তু এক্স্যাক্টলি এই যে প্যাসিভ ভয়েস ছাড়াও আরো দুইটা ঘটনা ঘটতে পারে। কি কি দেখেন আমি বলি। ইজ এর পর আইএনজি হতে পারে, ইট ইজ গোয়িং, এটা যাচ্ছে। আচ্ছা, আবার ইজ এর পরে পাস্ট পার্টিসিপল বসতে পারে যখন প্যাসিভ ফর্মে, ইট ইজ ডান, এটা করা হয়ে গেছে। ইট ইজ ডেড, এটা মারা গেছে, মৃত হয়ে গেছে। ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হইতে পারে। আরেকটা জিনিস হইতে পারে, সেটা কি বলেন তো? ইজ এর পরে অ্যাডজেক্টিভ হইতে পারে, ইট ইজ বিউটিফুল। সো আমি যখন বলেছিলাম রাইস দিস টাস্ক উইল বি পসিবল বাই মি, তখন কিন্তু সেই পসিবল আমরা কিন্তু অলরেডি এই ফর্ম থেকে বের হয়ে গেছি। আমরা তখন এই ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার থেকে বের হয়ে গেছি, ভার্বের স্ট্রাকচার থেকে বের হয়ে গেছি। আমরা তখন কি স্ট্রাকচারে চলে গেছি? তখন আমরা অ্যাডজেক্টিভের স্ট্রাকচারে চলে গেছি। মানে ভাই ওখানে তার মানে উইল বি আসলে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে আর কি। রাইট, will. ওইখানে রাইস হ্যাঁ। ওয়ার্ক উইল বি হিসেবে, উইল বিটাই মেইন ভার্ব হিসেবে কাজ মেইন করে। ভার্ব, কিন্তু ওই জায়গাটায় উইল বি ডান, এখানে ডানটা মেইন ভার্ব। হ্যাঁ রাইট, যখন বলবো উইল বি ডান বা উইল বি ইটেন, তখন ইটেন বা ডান এরা হচ্ছে মেইন ভার্ব, এটা আর মেইন বিটা ভার্ব, তখন তখন অক্সিলারি অক্সিলারি ভার্ব। ইয়া গট ইট। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন আছে, বলেন। যেটা ইট ইজ পসিবল, তাহলে এটার প্যাসিভ করতে গেলে আমি কিভাবে করবো? ইট ইজ পসিবল, এটাই তো প্যাসিভ। ইট ইজ পসিবল বাই মি, আমার দ্বারা এটা সম্ভব। ইট ইজ পসিবল, এটাই তো প্যাসিভ। বাট দেয়ার ইজ নো ভার্ব। ইজ এর পরে সাধারণত ভার্বের V3 টা মানে পাস্ট পার্টিসিপলটা হয় না, এই জন্য আমি আজ করতেছি। তাহলে এটি এই যে বললাম, আমার মনে হইতেছে ভাই ইট ইজ না না বিং না, পসিবল হবে। দাঁড়ান, নো ভার্ব, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এখন আপনি যে Exactly. বললেন, এখানে তো তাহলে ভার্বটা হচ্ছে বি ভার্ব, রাইট, তাহলে এখানে ইজটা মানে বি ভার্ব না, তাহলে আমি যখন এটাকে প্যাসিভ করব তাহলে আমার এটা হওয়া উচিত ছিল না?
ইট ইজ পসিবল ছিল, তাহলে কিংবা যদি এরকম হয় দ্য ওয়ার্ক ইজ বিন পসিবল, এটা কি মানে এই না, লাইনটা কি কারেক্ট? এগুলো তো কন্টিনিউয়াস হয়ে গেল, লাইনটা কারেক্ট না তো, কন্টিনিউয়াস হয়ে গেল। ইজ আমি বিন আবার বলেন কি? দ্য ওয়ার্ক ইজ বিন পসিবল, ইজের পরে বিন হয় না, যদি ইজের একটু পরে বি কখনোই ভার্ব বিন হয় থাকে। না। না, ইজের পরে কখনোই বিন হয় না, হয় হ্যাভ হ্যাজ থাকতে হবে, হ্যাভ বিন হ্যাজ বিন, অথবা ইজের পরে আইএনজি থাকবে। আপনার প্রবলেমটা আমি সলভ করে দিই, দেখেন আপনি যেটা বলেছেন ইট ইজ পসিবল, এই সেন্টেন্সটাতে কোনো অ্যাক্টিভ ভার্ব নাই, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সকর্ম ক্রিয়া নাই, ইট ইজ পসিবল। এখন পসিবল শব্দটা কিন্তু ভার্ব না, পসিবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সুতরাং ওই অ্যাডজেক্টিভ না এরকম ট্রানজিটিভ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সকে কিন্তু আপনি বেসিক্যালি কনভার্ট করতে পারবেন না। ইট ইজ বিউটিফুল, ওকে ভাই, এটা বলেন। ইট ইজ পসিবল, এটার বেসিক কি নাই আছে? ইট ইজ বিউটিফুল, এটার বেসিক বলেন আগে। ভাই এটা বাংলায় চিন্তা করেন না, হয় না যে এটা সুন্দর, এটার প্যাসিভ করলে এটা বাংলায় করেন, এটা কি মানে হচ্ছে না তো? এটাই বাংলায় হয় না, অর্থাৎ বাংলায় হয় না। সকর্ম ক্রিয়া ছাড়া আমি সকর্ম ক্রিয়া ছাড়া ওই যে অক্সিলারি ভার্ব দিয়ে ইংলিশে যে সেন্টেন্স, সেখানে আমি এটাকে প্যাসিভ করতে পারবো না। প্যাসিভ আমি তখনই করতে পারবো যখন কমপক্ষে একটা মেইন ভার্ব থাকতে হবে। নাজিফা আপু কি স্যাটিসফাইড? হ্যাঁ জি জি ভাই, ইট ইজ বুঝতে পারছি পসিবল, আমি। এটা সম্ভব। এখন এটাকে যদি আমি প্যাসিভ করি এটা কিভাবে হবে? সম্ভব হয় এটার দ্বারা, কি এটা কি হয় কি না? এরকম তো কিছুই হয় না, মানে এরকম কিছু হয় না, মানে এটা সম্ভব, এটা তো আর ইয়া হচ্ছে না। কোনোভাবেই সম্ভব না। ঠিকই আছে, আচ্ছা ভাই, আপনি খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন করেছেন, খুবই কনস্ট্রাকটিভ, থ্যাংক ইউ। তার মানে আমরা ক্লাসে আছি, আমরা কিছু শিখতে পারছি। আমার মনে হয় যে নাজিফা আপু এই কোশ্চেনটা করাতে আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পেরেছেন, তাই না? আপনারা অন্যরা কি মনে করেন? ভাই ইটের তাহলে ইট স্যার, দিয়ে যদি কখনো কোনো সেন্টেন্স হয়, এটার অবজেক্টিভ ফর্ম কি ইটি হবে? মানে যেমন আমরা এই যে আয়ের জন্য মি দেই, উইর জন্য আস, সো এটার ক্ষেত্রে আবার কি হবে? বা ইটি থাকবে মনে হয় না? ইট দিয়ে সেন্টেন্স থাকলে কি ফর্ম, আবার প্রশ্নটা করো। মানে আমি বললাম যে ভাই এটা যখন মানে আমি বলবো না, ইট দিয়া যখন আমি একটা সেন্টেন্স বানাবো, তো ইটটা তো সাবজেক্ট তখন, হ্যাঁ, তখন এটা যখন আবার প্যাসিভ করবো তখন তো এটা অবজেক্টে চলে যাবে, তখন কি ইটি থাকবে নাকি? ও এটাই হ্যাঁ, আর কি বললাম, ইট ইটি থাকবে, ইটি ইউ থাকবে ইউই আর কি, থাকবে, ইট ইটি থাকবে, ঠিক আছে, এটাই বললাম। ওকে, ইট ইটি থাকবে, ইউ ইউই থাকবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট আর দুইটা টেন্স আছে, আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি আমাকে বললেন যে আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না, তো সম্ভবটা কোথায় গেল স্যার? সম্ভব তো আমি ট্রান্সলেট তো আপনি করলেন না এখানে, করেছি তো। সম্ভব হবে না। দিস টাস্ক উইল নট বি পসিবল মাই মি, সম্ভব মানে তো পসিবল। স্যার আমরা তো বললাম যে দিস টাস্ক উইল নট বি ডান বাই মি, এটা বললাম না? না, ডান বাই মি বললে হবে না তো, সম্ভব ইংরেজি তো পসিবল। দিস টাস্ক উইল নট বি পসিবল বাই মি, এখানে কিন্তু পসিবলটা ওই যে এই সেন্টেন্সের স্ট্রাকচার থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি, আমরা কিন্তু ওই সকর্ম ক্রিয়াতে আর নাই, প্যাসিভ ফর্ম এটা বলা যাবে না, এটা হচ্ছে পসিবল। এখানে পসিবলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু স্যার উইল বি এর পরে তো সাধারণত V3 ফর্মটা বসে না, তো V3 ফর্মটা আমরা কোথায় এই বসালাম? যে উইল বির পরে আমি বলি উইল বির পরে ভি3 ফর্মটা তখনই বসবে যখন আমরা প্যাসিভ ভয়েসে বলবো, কিন্তু যখন আমরা বলবো ইট উইল বি বিউটিফুল, তখন কিন্তু এই উইল বিটা প্যাসিভ ফর্মের স্ট্রাকচারের উইল বি না, এখানে উইল বিটা হচ্ছে কি, এখানে উইল বিটা হবে কি অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে তখন, এটা ইট উইল বি বিউটিফুল, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। দ্য বিল্ডিং উইল বি ভেরি বিউটিফুল, এটা কি? স্যার এটা কি তাহলে একটু ব্যতিক্রম টাইপের? হ্যাঁ হ্যাঁ, ব্যতিক্রম। দেখেন দ্য বিল্ডিং উইল বি ভেরি বিউটিফুল, এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, আগে আপনি এটা বলেন। এটা স্যার অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, রাইট। উইল বি থাকলে যে প্যাসিভ হয়ে যাবে এটা বলা যাবে না, উইল বির পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন সেটা হবে প্যাসিভ, যেমন এটা আমি লিখছি, যেটা যেভাবে লেখা আছে অলরেডি, রাইস উইল বি ইটেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ, রাইস উইল বি ইটেন, এটা হচ্ছে কি প্যাসিভ। কিন্তু আমি যদি বলি
বিল্ডিং উইল বি, দিস বিল্ডিং উইল বি বিউটিফুল। এটা কিন্তু ইয়ে হয়ে গেছে, এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে গেছে, কারণ এখানে এটা উইল বাংলা- বিটা এই বিউটিফুলের আগে, বিউটিফুল কিন্তু আমার কিন্তু কোনো ভার্ব না, ঠিক আছে, এটা নিজে একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এটা কিন্তু সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস। ভাই আচ্ছা, শেষ শেষে এখন চলে ভাই- যাই, শেষ দুইটা। ভাই এগুলা ভাই উল্টাপাল্টা চিন্তা ভাই আমরা এখন বাসায় করবো আর কি, মানে যত রকম উল্টাপাল্টা চিন্তা করা যায় নেক্সট ক্লাসে আর কি মানে উপস্থাপন করবো। হ্যাঁ, এখন মাথা ধরতেছে না, তাই না? মানে এখন ভাই ভাই 12টা 18 বাজে ভাই। আমি কিন্তু 8টা থেকে ক্লাস করাচ্ছি, বুঝো, কিন্তু সারাদিন জব করে 12টা থেকে 8টা থেকে আমি ক্লাস করাইছি, এখনো ক্লাস করাচ্ছি তোমাদেরকে। তাইলে ভাই আপনি উঠেছে বেশি কিছু, আপনার উঠেও আর কি আসলে বলা উচিত হয়নি, উঠেছে আরো হাই লেভেলের। জিরাফ বলতে পারো, আরো লম্বা নাকি গলা বেশি লম্বা? ওটার তো হালকা লম্বা। হ্যাঁ ভাই সেদিন একটা ভিডিও দেখলাম, উট ভাই ক্যাকটাস গুলা কিভাবে খাচ্ছে, আল্লাহ মাথাটা নষ্ট হয়ে গেছে দেখে, ওই কাটালা ইয়াগুলা আই গাছ। উইল বি ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ইটিং রাইস, লিখে রাখেন আপনার, এটা ফিউচার কন্টিনিউয়াস। স্ট্রাকচার লিখলাম না, স্ট্রাকচার আপনার খাতায় লেখা আছে, আই উইল বি ইটিং রাইস। এটা কেউ পেসিভ করেন তো এক বাক্যে। আই উইল বি ইটিং রাইস অর্থ কি আমি ভাত খেতে থাকবো, তাই না? আই উইল বি ইটিং রাইস অর্থ কি আমি ভাত খেতে থাকবো। খেতে থাকবো। এটার প্যাসিভটা কি হবে? আমার দ্বারা কেউ বলেন, কেউ একজন বলেন। আমার দ্বারা ভাত খাওয়া হতে থাকবে। রাইট, থ্যাংক ইউ। কে নাজিব বাবু বলেছেন? জি ভাইয়া। থ্যাংক ইউ। আপনি কি এসএসসি কোন স্কুলে পড়েছেন? আমার হচ্ছে 6 থেকে 12 পর্যন্ত রাজু। রাজকোত্তরা, এই জন্যই তো। আপনার কি বাংলা মিডিয়াম ছিল না ইংলিশ মিডিয়াম ছিল? বাংলা মিডিয়াম। আচ্ছা, কিন্তু আপনার ইংলিশে দক্ষতা অনেক ভালো, থ্যাংক ইউ। আমার দ্বারা ভাত খাওয়া হতে থাকবে, ইংলিশটা কি হবে? রাইস রাইট, উইল বি বিং ইটেন বাই মি। রাইট, রাইট, রাইস উইল বি, থ্যাংক ইউ, পারো দেখা যায়। রাইস উইল বি বিইং ইটেন বাই। আসলে ভাই এই 4টা ফর্ম পারলেই না বাকি 4টাও মানে গেস সেটা করা পারা যায়। যায়, রাইট। স্ট্রাকচারটা কি? অবজেক্ট প্লাস উইল বি অর শ্যাল বি, will be or shall be plus being done, being plus VPP, being done plus by subject, একদম ইজি। ওকে, rice will be being done by subject। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা বাক্যটা কি? আমি ভাত ভাত খাই, এটার ফিউচার পারফেক্ট টেন্সটা কি হবে? আমি ভাত খেয়ে ভাই রাখবো, আমি ভাত খেয়ে রাখবো মানে খাওয়া শেষ হয়ে থাকবে। যেই মুহূর্তে তুমি আসবে সেই মুহূর্তে অলরেডি আমার ভাত খাওয়া শেষ হয়ে থাকবে ভবিষ্যতে। আগামীকালকে যেই মুহূর্তে তুমি আসবে সেই মুহূর্তে আমার ভাত খাওয়া শেষ হয়ে থাকবে। রাইস উইল হ্যাভ, রাইস উইল না এটা তো been বেসিক eaten. Rice will have been- বেসিকটা পরে বলি, আগে অ্যাক্টিভটা বলি। আই উইল হ্যাভ
ইটেন রাইস। আগে অ্যাক্টিভটা বলি, পরে প্যাসিভটা বলি। এটা লাস্ট ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ হয় না, ফিউচার পারফেক্ট টেন্স এর প্যাসিভ। কার এখানে ফ্যানের শব্দ হচ্ছে? মনে হচ্ছে যে সমুদ্রের পাড়ে আছে, এরকম বাতাস আসতেছে, বাতাসের শব্দ হচ্ছে। কি বলেছিলাম? ফিউচার পারফেক্ট লাস্ট স্ট্রাকচার। আমি ভাত খেয়ে থাকবো। থাকবো অথবা রাখবো, দুইটাই যেভাবে লেখেন, রাখবো। ইংলিশটা কি হবে? আই উইল বা শেল হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, এবার আমরা দেখি প্যাসিভটা কেমন হবে। কে একজন বাংলায় বলেন, বাংলাটা কেমন হবে? আমার দ্বারা ভাত খাওয়া হয়ে থাকবে। রাইট, ভাত খাওয়া থাকবে। এগুলো আসলে রেয়ার ইউজ হয়, এটাও রেয়ার ইউজ হয় খুব বেশি। এরকম এরকম ভাবে কেউ কথা খুব একটা বলে না কেউ, এটা প্রয়োগ খুবই কম হয়। তারপর আমরা যেহেতু স্ট্রাকচার আছে আমরা শিখে রাখি কি রাইস। যারা ভাত খাওয়া হয়ে থাকবে, এটা কোনো কথা? এত জটিল ভাবে কারোর সাথে কথা বললে তো ইংলিশের পাগল বলবে। ইংলিশের চেয়ে কঠিন লাগতেছে ভাই, ইংলিশের চেয়ে কঠিন লাগতেছে। পাগল বলবে আর কি। তবে ইউজ হয়, কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা লিখি, আমরা বলি কি আমার দ্বারা ভাত খাওয়া হয়ে থাকবে। রাইস, কেউ একজন বলেন উইল হ্যাভ been eaten by me. রাইট, রাইস উইল হ্যাভ বিন ডান বাই সামওয়ান। উইল হ্যাভ আচ্ছা স্যার, আদৌ কি আমরা এই যেভাবে পড়তেছি এই সেন্টেন্স গুলা কি বাংলাতে ব্যবহার করি? কারোর সাথে এইভাবে বাংলা ব্যবহার করি না। কমিউনিকেশন করি? না না, এইগুলা এই যে আপার লেভেলে যে কটা বললাম এগুলো বাংলায় করি না, কিন্তু ওই যে ট্রান্সলেশন যখন আমরা করবো বিসিএস রিটেন পরীক্ষায়, তখন দেখবেন যে চলে আসবে একটা সেন্টেন্স লিখতে হবে, অথবা ইভেনিয়াতেও আলাদা লাগবে, প্রিলিতেও কিন্তু অনেক সেন্টেন্স দিয়ে বলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, তখন কিন্তু আপনাকে ধরতে হবে, তখন আপনাকে সবগুলো জানতে হবে। জি রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। তাহলে স্ট্রাকচারটা কি? অবজেক্ট শেল বা উইল। শেলটা লিখলাম না কারণ উইল সব জায়গায় প্রয়োগ করা যায়, এই জন্য আমি উইলটাকে ইয়ে করে ফেললাম, জেনারেলাইজ করে ফেললাম, ইউনিভার্সাল করে দিলাম, শেলটা বাদই দিলাম। আপনারা শেলও ইউজ করতে পারেন। অবজেক্ট উইল। আচ্ছা, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাভ এর ক্ষেত্রে কি কখনো হ্যাজ বসে? বসে তো ভাই, হি হ্যাজ বসে না? হি হ্যাজ বিন কিলড, তাকে মারা হয়েছে। এটা এটা কোন টেন্সের প্যাসিভ বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হি হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে বলি হি উইল হ্যাজ বিন কিলড, হইল এটা? হইল না। ভাই উইলের সাথে আবার হ্যাজ আসলো কোথা থেকে? উইলের পরে সবসময়ই হ্যাভ হবে। এটাই আমি বলতে যাচ্ছি আর কি। এটাকে আপনারা একটু কালার পেন দিয়ে একটু মার্ক করে রাখেন, এটা সবসময় হ্যাভ। এখানে তীর চিহ্ন দিয়ে লিখে রাখেন, কখনো হ্যাজ হবে না। থার্ড পারসন সিঙ্গুলার থাকলেও এখানে হ্যাজ হবে না, এটা লিখে রাখেন। বিসিএস পরীক্ষায় দেখবেন এটাই দিবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, লিখে রাখবে হি উইল হ্যাজ বিন কিলড বাই মাফিয়া ডন। তখন আপনি বলবেন এটা তো ঠিকই আছে, ভুল হইলো কই, হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাহলে তো হ্যাজই হওয়া উচিত না। এই হ্যাভ হিয়ার হ্যাভ না, এই হ্যাভ হচ্ছে উইলের পরে হ্যাভ, উইলের পরে কখনো হ্যাজ হয় না। এই কথাটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা? ইম্পর্টেন্ট কিন্তু। আলামিন, নাসিরউদ্দিন, সবাই রেসপন্স করেন। তাহসিনা তাসনিম, বেগাবন জাহিদ, বুঝছি স্যার, বুঝছি স্যার। নাজিফ ঠিকই আবু। ঠিকই ঠিকই ব্যাপার একটা। আচ্ছা ভাই, ভেগাবন জাহিদ মানে ভাইয়ার নামের সার্থকতাটার কারণটা কি? ভাই কি ঘুরে ঘুরে বেড়ায় নাকি? না অ্যাকচুয়ালি এরকম কিছু না আসলে, আমি মানে অ্যানালাইসিসটা কোথাও করতে পারবো না আর কি। হ্যাঁ, কোথাও ভালো স্টেবল না, লাগে বা না। হঠাৎ নামটা হয়তো চুজ হয়ে গেছে নাকি? অ্যাকচুয়ালি এরকমও না, আসলে আমি অনেক ঘুরে বেড়াতে পছন্দ করতাম। ও আচ্ছা আচ্ছা। লাইফটা একটু ওই হ্যাঁ, টাইপের আর কি, এনজয় করা বুঝছেন? দরকার। ঠিক আছে ভাই, লাইফটা একটু এনজয় করা দরকার। কবে না কখন মরে যাব তার কোনো ইয়া নাই। বেসিক্যালি লেখা শেষ হইলে একটা গল্প বলবো। লেখা শেষ, কিন্তু লেখা শেষ করেন। লেখা শেষ। অবজেক্ট উইল হ্যাভ বিন ডান বাই সাবজেক্ট, V3 বাই সাবজেক্ট। তাহলে হোমওয়ার্ক কি? এই প্রত্যেকটা স্ট্রাকচারের 5টা করে বাক্য। আচ্ছা, গতকালের স্ট্রাকচার হোমওয়ার্ক তো ধরলাম না, এটা তো ভুল হয়েছে। আমার তো ক্লাসের শুরুতে দেখা দরকার ছিল যে কে কে হোমওয়ার্ক করে নাই, তারে আজকে দিনের জন্য ক্লাসে মিউট করে রাখবো। মিউট না মানে অ্যাবসেন্ট করে রাখবো, রিমুভ করে দিব, পানিশমেন্ট। নেক্সট ক্লাসে যে এই প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে 5টা করে সেন্টেন্স লিখে আনবেন। 2 দিনের হোমওয়ার্ক একসাথে। এটা আগামী মঙ্গলবার বা আগামী রবিবারের আগে না, অন্তত আগামী বৃহস্পতিবার সেমন্তেব ক্লাস নেবেন। সুতরাং আপনারা অবশ্যই রবিবারের আগে, শুক্র শনি মাঝখানে বিরাট গ্যাপ আছে, রবিবারের আগে এই স্ট্রাকচার গুলো দিয়ে এই 12টা, আগের 12টা আর আজকের 9টা, না আজকে 10টা, এই 22টা সাব স্ট্রাকচারের 5টা করে বেশি হয়ে যায়, 5টা করে কঠিন হয়ে যায়। 3টা করে, 3 22 এবং 66টা স্ট্রাকচার, 66টা সেন্টেন্স আপনারা খাতায় লিখে রাখবেন। তাহলে কি হবে জানেন? তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, আপনারা ইংলিশ করতে পারবেন। বিশেষ করে আমি এই স্ট্রাকচারগুলো লেখার ব্যাপারে ইম্পর্টেন্স দিব হামিমা ভুইয়া আপু, তাসিনা তাসনিম আপু, আলামিন, নাসিরউদ্দিন, আলামিন, আপনার এই আশিক ভাই, আপনার এই 4-5 জনের খাতা কিন্তু আমি স্পেশাল ভাবে দেখবো। আমার বন্ধু এটা আসলে ভাই সবার জন্যই উপকার হবে, কারণ পরীক্ষার আগে জাস্ট এক নজর দেখে যেতে পারলে জিনিসগুলো অনেক মানে একটা খাতায় থাকলে ভালো লাগে, ভালো হবে। হ্যাঁ, এটা আপনারা এই 66টা বাক্য লিখে রাখবেন, টেন্স আলাদা আলাদা করে লিখে। আগে হ্যাশ চিহ্ন দিবেন, হ্যাশ চিহ্ন দিয়ে লিখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ 3টা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ 3টা। ওই 3টা বাক্যেরই প্যাসিভ 3টা নিচে লিখবেন। অথবা যদি পারেন এরকম আমার মতো ছক করে করে লিখতে, নো প্রবলেম, ছক করে করে বাম পাশে অ্যাক্টিভ লিখলেন, পরে ছক করেই ভালো হবে। ছক করে বামে লিখবেন অ্যাক্টিভ, ডানে লিখবেন প্যাসিভ। এবং আমি দেখবো এটা কে আগে করতে পারে তাকে তাকে অ্যাকচুয়ালি হিরো অফ দ্য মান্থ ঘোষণা করবো। আচ্ছা ভাই, কে এই আগে, ইংলিশ রাইট, ওয়েট, আগে করে এটা আমার গ্রুপে, অ্যানালিটিক্যাল বিসিএস গ্রুপে আপলোড দিবেন। যে আগে দিবে তাকে আমি হিরো অফ দ্য মান্থ ঘোষণা করব। এবার এখন বলো। ভাই আমি বললাম যে আপনি যে বললেন 66টা, আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করব হ্যাঁ তখনই তো ভাই আমার ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বললেন, আপনি যে এর আগে যে ক্লাসটা করছিলেন যে আপনি বলছেন যে প্রত্যেকটা টেন্সেরই আলাদা করে উদাহরণ, ঠিক না? বুঝি নাই। মানে আপনি আপনি যে 12টা স্ট্রাকচার পড়াইছিলেন এই প্রত্যেকটারই উদাহরণ লিখতে বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে আমি যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব ওই উদাহরণটা তো হয়েই যাচ্ছে, তাই বললাম আর হ্যাঁ কি। ওই তো আমি ওই জন্যই তো বলছি কাজ কমবে। ওই 3টা বাক্য হ্যাঁ, লিখবেন, ওইটাই আর কি, ওইটাই ওই বললাম আর কি 3টা ভাই। বাক্যরই হ্যাঁ, প্যাসিভ করবেন, আর কিছু না। প্যাসিভ করলেন তাহলে আর কি কম হয়ে গেল, ওইটাই বলতেছি হ্যাঁ, আমি। হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটা লাগবে না। এই জন্য 12 দুগুণে 24টা না হয়ে প্যাসিভের ক্ষেত্রে 12 প্যাসিভের ক্ষেত্রে 2টা কম হবে। অ্যাক্টিভের 12টাই হবে, কিন্তু প্যাসিভের 12টার জায়গায় 10টা হবে। ফিউচার 10টা, পারফেক্ট হ্যাঁ। টেন্স লাগবে না, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে না, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটা লাগবে না। Yes, লাগবে না। ওকে, ভাই কি যেন গল্প বললেন? হ্যাঁ গল্প বলবো, আগে বলেন ক্লাস শেষ হয়েছে কিনা, ক্লাস সম্পর্কে মন্তব্য বলেন, পরে একটা মজার গল্প বলবো। বেগামন জাহিদ সম্পর্কে বলবো। বেগামন জাহিদ কিন্তু লিখ নিবেন না আগেই, ভাইরাসে লিখছি না। পচাবো। না পচাবো না। অনেকেই কিন্তু, আমি কাউকে পচাই না ক্লাসের মধ্যে, অ্যাটলিস্ট পাবলিক প্লেসে না, পচাইলে পার্সোনালি পচাই।
হ্যাঁ ভাই, ক্লাস আউটস্ট্যান্ডিং, অনেক মাথা খাটানো হয়েছে, অনেক ভালো লাগছে। আজকের মানে পড়াগুলো ছোট, কিন্তু দেখেন, এই 12টা ইনডেফিনিট, 12টা অ্যাক্টিভের স্ট্রাকচার পড়াইতে কিন্তু আমাদের লাগছিল 2টা ক্লাস, কিন্তু আমরা এই পেসিভ একদিনে শেষ করে দিলাম। কিভাবে সম্ভব হলো এটা? কেউ একজন অ্যানালাইসিস করেন দেখি। স্যার টেন্স যেহেতু আমাদের জানা ছিল স্যার এর আগে ক্লাসে, এই কারণে আজকের দিনে ক্লাসটা সহজ হয়েছে স্যার। রাইট। আপনি যখন আপনি আরবি শিখতে যাবেন, আপনাকে যখন আলিফ বা তাসা ধরাই দিবে, আরবি আলিফ বা তাসা ধরাটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু পরে যখন বলবে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, এটা কোনো ব্যাপারই না। আপনার যখন হা দিয়ে বলবে উচ্চারণ করো হা, আপনার কাছে হা উচ্চারণ করাটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু একবার যখন আপনি হা এর উচ্চারণ করে ফেলতে পারবেন, কিংবা আইনের উচ্চারণ করে ফেলতে পারবেন, তখন আপনাকে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ বলাটা খুব কঠিন হয়ে যাবে না। বুঝতে পেরেছি কথাটা? আচ্ছা, সাইকোলজি যেটা বলছিলাম, 1 মিনিট 10 সেকেন্ড। পড়া শেষ। কেউ যদি গল্প না শুনতে চান তাহলে চলে যেতে পারেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি গল্প শুনতে চান তাহলে থাকেন। আমি একটু পোস্ট দিয়ে নিই একটা। ইউটিউবে আপলোড কমপ্লিট হয়েছে, খালি লাস্টে ক্যাপশনটা লিখে ছেড়ে দিব। ওকে, আমার কাজ শেষ। এবার গল্প বলি। গল্প হচ্ছে এই যে ভ্যাগাবন্ড জাহিদের নামটা কেন ভ্যাগাবন্ড হলো, রায়হান প্রশ্ন করছো না? আমার ফার্স্ট আইডির নাম কি ছিল জানো? ফেসবুক আইডির নাম ছিল 2009 সালে খোলা, ভার্সিটি ফার্স্ট ইয়ারে। তখন আমার আইডির নাম ছিল মাইট নওশাদ, MIGHT নওশাদ। সবাই বলতো কি রে মাইট মানে কি? মাইট মানে তো, মাইটি মানে শক্তিশালী, MIGHTY, মাইটি অর্থাৎ শক্তিশালী। অনেকেই ভাবতো আমি বোধহয় নিজেকে খুব শক্তিশালী দাবি করছি, মাইটি, মাইটি শক্তিশালী, মাইটি নওশাদ। না, অ্যাকচুয়ালি মাইটি না, ওয়াই ছিল না, মাইট, MIGHT, মাইট নওশাদ। মিনিংটা ছিল এরকম যে হতেও পারতো নওশাদ, মে বি নওশাদ আর মাইট বি নওশাদ। আচ্ছা, এটা কারণ কি? আবার কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি হারাই গেছেন? না স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এই যে ছেলে মেয়েদের মধ্যে একটা বয়সে স্বভাব সুলভ উচ্ছলতা, নিজেকে, মানুষ নিজেকে রহস্যময় করে উপস্থাপন করতে পছন্দ করে। আপনি দেখবেন যারা ইয়াং ছেলে মেয়ে বাইক যারা চালায়, সবার ম্যাক্সিমামের বাইকের মধ্যে কি থাকে? স্টিকার দেয় না, বাইকে স্টিকার ইউজ করে না? আপনি কি দেখেছেন কোনো ছেলে বাইকের মধ্যে গোলাপ ফুলের স্টিকার ইউজ করতে? কি ইউজ করে? একটা ড্রাগনের স্টিকার ইউজ করে, অথবা একটা বাঘের স্টিকার ইউজ করে, অথবা একটা পিস্তলের স্টিকার ইউজ করে। মানে কি, ইয়াং ছেলেরা নিজেদেরকে ফিউরিয়াস, ফাস্ট এন্ড ফিউরিয়াস, শক্তিশালী হিসেবে প্রকাশ করতে পছন্দ করে। ঠিক তেমনি মানুষ নিজেকে রহস্যময় ভাবে উপস্থাপন করতে পছন্দ করে, ব্যতিক্রম ভাবে উপস্থাপন করতে পছন্দ করে। এই যে ভ্যাগাবন্ড জাহিদ, তার নামের এটা, সে ভ্যাগাবন্ড মানে হচ্ছে যাযাবর বা নিরুদ্দেশ যাত্রী, মুসাফির। এটা কারণ হচ্ছে সে জাস্ট নিজেকে একটু রহস্যময় করে উপস্থাপন করে, আর কিছুই না। এটা খারাপ কিছু না, একটা বয়সে আমাদের সবার মধ্যেই থাকে, পরে চলে যায় আর কি। জাহিদ ভাই যখন একটু ম্যাচিউরড হবেন, তখন আর তার কাছে মনে হবে তো এগুলো পোলাবেন না জিনিস, এগুলো টাইম আছে নাকি। জাহিদ ভাই কি মাইন্ড করেছেন ভ্যাগাবন্ড ভাই? না স্যার, না স্যার, মজা পেয়েছেন? অনেক। আমি কিন্তু মজা করছি আপনাদের সাথে, ঠিক আছে? ভাই ভিডিওটা অফ, রেকর্ডটা অফ করে দেন। না, অসুবিধা নেই। নাকি? যাকে- এটা ভালো হয়।
আচ্ছা রেকর্ড অফ এখন আর অফ করে কি যাওয়ার তো হয়েই গেছে